দেখেন, আজকে হচ্ছে 16ই আগস্ট 2024। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের 13তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধিরও 13তম ক্লাস। গতদিন আমি আপনাদের একটা শীট দিয়েছিলাম যে ম্যাজিস্ট্রেট এবং দায়রা আদালতের বিচার পদ্ধতি। সেটা নিয়ে আমরা একটা তুলনামূলক আলোচনা করেছিলাম যে ম্যাজিস্ট্রেট আদালত বিচারের ক্ষেত্রে কি কি অনুসরণ করে, দায়রা আদালত কি কি করে। তাহলে ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষেত্রে যেটা মনে রাখবেন যে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি আলোচনা করছে 241 থেকে 250, আর দায়রা আদালত হচ্ছে 265 ক থেকে 265 ছ। ম্যাজিস্ট্রেট আদালত হচ্ছে আপনার 20 অধ্যায়, 20তম অধ্যায়। দায়রা আদালত হচ্ছে আপনার 23তম অধ্যায়। আচ্ছা, এরপরে ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষেত্রে আপনার 241 ধারায় বললো যে বিচারের ক্ষেত্রে নিম্ন কার্যপদ্ধতি অনুসরণ করবে। নিম্ন কার্যপদ্ধতি মানে 241 ক থেকে 250। আর দায়রা আদালতের ক্ষেত্রে পিপি মামলা পরিচালনা কিসে। আচ্ছা, পিপি রাষ্ট্রপক্ষে দায়রা আদালতের সকল মামলা পরিচালনা করবে পিপি 265 ক। আর পিপি রাষ্ট্রপক্ষে সবার আগে বক্তব্য শুরু করবে, এটা হলো 265 খ। আচ্ছা, এরপরে দেখেন আমরা ম্যাজিস্ট্রেট আদালত অব্যাহতি দেয় 265 গ, সরি 241 ক। দায়রা আদালত হচ্ছে 265 গ। ম্যাজিস্ট্রেট চার্জ গঠন করে 242, দায়রা আদালত 265 গ। ম্যাজিস্ট্রেট আপনার দোষ স্বীকারে দণ্ড দেয় 243, দায়রা আদালত করে 265 ম্যাজিস্ট্রেট রায়ের আগ পর্যন্ত যা যা আছে সবকিছু করে 244, দায়রা আদালত সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করে 265 চ, সাক্ষ্য গ্রহণ করে 265 ছ। ম্যাজিস্ট্রেট দণ্ড অথবা খালাস দেয় 245, দায়রা আদালত আপনার ওই অপর পক্ষরে মানে আসামিরে না শুনাই খালাস দেয় 265 জ। যদি মনে করে যে আসামির আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া দরকার, তাহলে তার সুযোগ দিবে, খালাস না দিয়ে 265 জ এবং যুক্তিতর্ক 265 ইও, এরপরে খালাস অথবা দণ্ড 265 জ। আর পূর্ববর্তী দণ্ডাদেশ সম্পর্কে যদি সাক্ষ্য গ্রহণ করার দরকার থাকে, এটা হলো 265 খ। এছাড়া যে মামলায় প্রথমে সমন ইস্যু করা হয়, এই ধরনের মামলায় যদি নালিশকারী অনুপস্থিত থাকে, তাহলে আসামিরে খালাস দিতে পারে 247। দায়রা আদালতের এমন পদ্ধতি নাই। ম্যাজিস্ট্রেট আদালতে মামলা সিআর মামলা প্রত্যাহার 247, প্রত্যাহার করলেই আসামি খালাস। আর পিপি আপনার ম্যাজিস্ট্রেট আদালত হোক আর দায়রা আদালত হোক, জিআর মামলার ক্ষেত্রে কি মামলা বলেন, জিআর মামলা, অথবা যদি সিআর মামলা হয় দায়রা আদালতে প্রত্যাহার করাই দেবে পিপির মাধ্যমে। তাহলে পিপি যদি চার্জ গঠনের আগে প্রত্যাহার করে, তাহলে হচ্ছে কি অব্যাহতি 494 গ, আর চার্জ গঠনের পরে করলে খালাস। আর 249 ধারায় ম্যাজিস্ট্রেট সিআর মামলা ব্যতীত অন্যান্য মামলা যেরকম আপনার জিআর মামলা, নন জিআর মামলার ক্ষেত্রে মামলার কার্যক্রম বন্ধ রেখে আসামিরে মুক্তি দিবে মামলার কার্যক্রম বন্ধ রেখা। এবং এই ক্ষেত্রে আপনার 249 ধারা অনুসরণ করা হবে। প্রতিকার হচ্ছে যে ওই মামলা পুনরুজ্জীবিত করার আবেদনও করে 250 রিভিশন নতুন মামলা। বা দায়রা আদালতের এমন কোনো পদ্ধতি নাই। আর 250 ধারা আমরা পড়ছি মিথ্যা দুঃখ বা হয়রানিকর মামলার ক্ষেত্রে আপনার ম্যাজিস্ট্রেট ক্ষতিপূরণের আদেশ দিতে পারে সর্বোচ্চ 1000, তবে তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট হইলে 500। এছাড়া আপনার 3 মাসের সরি 3000 টাকা জরিমানা বা 6 মাসের কারাদণ্ড প্রদান করতে পারে। দায়রা আদালতের এমন কোনো পদ্ধতি নাই। এই যে যা যা সংক্ষেপে আলোচনা করলাম, এটাই আমরা একটু বিস্তারিত এখন দেখবো, আসেন বলেন। জি। 342 তো আর দরকার নাই। আপনি ওই 342 তে জিজ্ঞেস করলে করতে পারে, কিন্তু আসামিরে ছাপায় সাক্ষী দেওয়ার তারাই খালাস দিয়ে দেবে 265 জতে। বুঝতে পারছেন? হ্যাঁ, যে কোনো মামলায়, যে কোনো মামলায় তো 342 এর পরে ছাপাই সাক্ষী হয়। তাহলে আদালত যদি মনে করে যে না আমার 340 আসামিদের কোনো কিছু জিজ্ঞাসারই দরকার নাই, তাহলে তো তারে রাষ্ট্রপক্ষের স্বাক্ষর গ্রহণ করে খালাস দিতে পারে 265 জতে। জি, আমরা পড়া শুরু করি। দেখেন, ফৌজদারি মামলার বিচার, ট্রায়াল অফ ক্রিমিনাল কেসেস। ফৌজদারি মামলার বিচার হয় ম্যাজিস্ট্রেট আদালতে 241 ক থেকে 250। মিতা আসেন নাই উনি আজকে। আর একটা হলো ম্যাজিস্ট্রেট আদালতের সংক্ষিপ্ত পদ্ধতিতে, আন্ডারলাইন করেন, 260 থেকে 265।
260 থেকে 265 আমরা এখনো পড়ি নাই, এটা আমরা পড়বো সামনে। আর দায়রা আদালতে আছে 265 ক থেকে 265 কত বলেন, খ। তো যদি আপনাকে বলে যে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি 241 থেকে 250, যদি বলে সংক্ষিপ্ত বিচার পদ্ধতি 260 থেকে 265, আর দায়রা আদালতে কত 265 ক থেকে 265 ক। বাট এই জায়গা যা যা আছে আমরা অ্যাকচুয়ালি আলোচনা করছি, বাট তারপরে একটু পড়ি দেখেন। মামলার তদন্ত রিপোর্ট দাখিল করার পর সংশ্লিষ্ট বিচারিক আদালত 4 শুনানির জন্য একটি দিন নির্ধারণ করে। বিচারিক আদালত 4 শুনানির জন্য একটা দিন নির্ধারণ করে। উক্ত শুনানির দিনে আদালত অভিযুক্ত ব্যক্তির অব্যাহতি দরখাস্তেরও শুনানি করবে। দেখছেন, যেদিন 4 শুনানি করবে সেই দিন অভিযুক্ত ব্যক্তির ডিসচার্জের ও শুনানি করবে। অব্যাহতির আবেদন মানে ডিসচার্জের পিটিশন। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন হলে আদালত অভিযুক্তকে অব্যাহতি দিতে পারে। অভিযুক্ত অপরাধ করেছে বলে মনে করার কারণ আছে বলে আদালত মনে করলে এবং অভিযুক্ত দোষ স্বীকার না করলে আদালত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে চার্জ গঠন করবে। এই চার্জ গঠনের মধ্যে দিয়ে ফৌজদারি মামলা আন্ডারলাইন করবেন। চার্জ গঠনের মধ্য দিয়ে ফৌজদারি মামলার কি শুরু হয়, বিচার শুরু হয়। দেখেন, ম্যাজিস্ট্রেট আদালত এবং দায়রা আদালত ফৌজদারি মামলার বিচারের ক্ষেত্রে কতিপয় পদ্ধতি একই প্রকৃতির। কি কি? যেমন অব্যাহতি, চার্জ গঠন, দোষ স্বীকার ভিত্তিতে দণ্ড, শাস্তি, খালাস ইত্যাদি। তাই ম্যাজিস্ট্রেট আদালতে বিচার এবং দায়রা আদালতের বিচার একত্রে আলোচনা করা হয়েছে। আমরা গতদিন তুলনামূলক আলোচনা করেছি। গতদিন যেহেতু আমাদের মাথায় আছে গতদিনে আলোচনা, আজকে দেখেন পুরো সহজ হয়ে যাবে। প্রথমে দেখেন আসামির অব্যাহতি, ডিসচার্জ অফ দ্য অ্যাকিউজড। 241 ক হলো ম্যাজিস্ট্রেট আদালত, আর 265 গ কোন আদালত? ফৌজদারি কার্যবিধি 241 ক ধারায় ম্যাজিস্ট্রেট কর্তৃক অভিযুক্তকে অব্যাহতি এবং 265 গ ধারায় দায়রা আদালত কর্তৃক অভিযুক্তকে অব্যাহতি প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে। এখন আমরা চলে আসি দেখেন চার্জ গঠনের শুনানি এবং অব্যাহতির আবেদন। ফৌজদারি মামলার বিচার শুরুর পূর্বে ফৌজদারি কার্যবিধি 241 ক ধারায় ম্যাজিস্ট্রেট আদালত বা 265 গ ধারায় দায়রা আদালত চার্জ গঠনের শুনানির জন্য একটি দিন তারিখ নির্ধারণ করে। 241 ক ধারায় বা 265 ক ধারায় উক্ত চার্জ গঠনের গোল দিবেন শুনানির সময় অভিযুক্ত ব্যক্তি বিচারিক আদালতে অব্যাহতির আবেদন করতে পারে। 241 ক এবং 265 গ ধারায় চার্জ গঠনের শুনানি আন্ডারলাইন করেন এবং অব্যাহতি আবেদনের শুনানি গোল দিবেন একই দিনে হতে হবে। দেখতেন, যদি অব্যাহতি আবেদনের শুনানি আর 4 শুনানি কি একই দিনে হতে হবে। 4 শুনানি মানে হচ্ছে আপনার বিরুদ্ধে এত এত ধারায় চার্জ গঠন করা হলো, এটা হলো 4 শুনানি, বুঝতে পারছেন? আর অব্যাহতি তার আগে উভয় পক্ষের আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করে যে আসামির অব্যাহতি দেওয়া যায় কিনা। 4 শুনানি শেষে যদি আদালত মনে করে যে অভিযোগ ভিত্তিহীন, তাহলে চার্জ গঠন না করে তথা চার্জ গঠনের পূর্বে অভিযুক্তরে কি দিবে, অব্যাহতি দিবে। আমরা চলে আসি এই যে দেখেন অব্যাহতির ক্ষেত্রে কোন কোন বিষয় বিবেচনা করে। এখান থেকে রচনামূলক প্রশ্ন আসে লিখিত পরীক্ষায় যে অব্যাহতি আবেদনের সময় আদালত কোন কোন বিষয় বিবেচনা করে আর কোন কোন বিষয় বিবেচনা করে না। অব্যাহতির ক্ষেত্রে যে সকল বিষয় বিবেচনা করবে দেখেন, অভিযুক্ত ব্যক্তির অব্যাহতি পাওয়ার দরখাস্ত বিবেচনার সময় ম্যাজিস্ট্রেট বা দায়রা আদালত আন্ডারলাইন করেন মামলার রেকর্ড, উক্ত রেকর্ডের সাথে দাখিলকৃত কাগজপত্র বিবেচনা করবে। মামলার রেকর্ড আর রেকর্ডের সাথে দাখিলকৃত কি কাগজপত্র আন্ডারলাইন করবেন। প্রয়োজন মনে করলে গোল দিবেন অভিযুক্ত ব্যক্তির জবানবন্দি নিবে যদি থাকে। অভিযুক্ত ব্যক্তি মানে কে? আসামি। তারপর দেখেন প্রসিকিউশন বা অভিযুক্তকে বক্তব্য পেশ করার সুযোগ দিবে। দুই পক্ষেরই বক্তব্য পেশ করার কি দিবে, সুযোগ দিবে। এখন আমরা একটু ডান সাইডে চলে আসি যে মামলার রেকর্ড বলতে আসলে কি বোঝায়। মামলার রেকর্ড বা রেকর্ডের সাথে দাখিলকৃত কাগজপত্রের অর্থ 241 ক ধারায় এবং 265 গ ধারায় অভিযুক্ত ব্যক্তির অব্যাহতির আবেদন শুনানির সময় ম্যাজিস্ট্রেট বা দায়রা আদালত যেমনটি প্রযোজ্য শুধুমাত্র মামলার রেকর্ড বা উক্ত রেকর্ডের সাথে দাখিলকৃত কাগজপত্র বিবেচনা করবে। মামলার রেকর্ড অর্থ হলো আন্ডারলাইন করবেন 173 ধারায় দাখিলকৃত পুলিশ রিপোর্ট। তাহলে মামলার রেকর্ড অর্থ হলো কি, 173 ধারায় দাখিলকৃত কি রিপোর্ট, পুলিশ রিপোর্ট। রিপোর্টের সাথে দাখিলকৃত কাগজপত্র অর্থ হলো পুলিশ কর্তৃক আন্ডারলাইন করবেন 161 ধারায় লিপিবদ্ধকৃত সাক্ষীদের জবানবন্দি, 164 ধারায় ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধকৃত বিবৃতি, ময়না তদন্তের রিপোর্ট, সুরতাল রিপোর্ট, জব্দ তালিকা, মেডিকেল রিপোর্ট ইত্যাদি। তারপরে দেখেন যে দাখিলকৃত অনুসন্ধান রিপোর্ট বিবেচনা করা ছাড়া চার্জ গঠন করা যায় না। তাহলে যদি আপনাকে বলে মামলার রেকর্ড, মামলার রেকর্ড মানে হচ্ছে পুলিশ রিপোর্ট, আর অন্যান্য কাগজপত্র মানে হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, তারপরে 164 ধারার জবানবন্দি,
পোস্টমর্টেম রিপোর্ট, সুরতাল রিপোর্ট, এইগুলা হলো রেকর্ডের সাথে দাখিলকৃত কাগজপত্র। তারপরে দেখেন, উপরে উল্লেখিত বিষয়গুলো বিবেচনা করার পর যদি ম্যাজিস্ট্রেট বা দায়রা আদালত মনে করে যে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন হবে, তাহলে ম্যাজিস্ট্রেট 241 ক ধারায় এবং দায়রা আদালত 265 ক ধারায় অভিযুক্তকে অব্যাহতি দিতে পারে। কিন্তু অভিযুক্ত অপরাধ করেছে বলে অনুমান করার কারণ আছে বলে ম্যাজিস্ট্রেট বা দায়রা আদালত মনে করলে ম্যাজিস্ট্রেট 242 ধারায় এবং দায়রা আদালত 265 ঘ ধারায় চার্জ গঠন করবে। যদি মনে করে যে তাদের অব্যাহতি দেওয়া যাবে না, তাহলে ম্যাজিস্ট্রেট চার্জ গঠন করবে কততে? 242। আর দায়রা আদালত করে কততে ভাই? 265-র ঘ। ইংরেজিতে কত? ডি। ছোট হাতের ডি না বড় হাতের? ক্যাপিটাল লেটার জি। এখন দেখেন, আমি আপনাদের ওই শীটে ওটাই পড়াইছিলাম যে অব্যাহতির ক্ষেত্রে দেখ বা না দেখ, অব্যাহতি প্রদান করুক বা না করুক, রাষ্ট্রপক্ষ হোক বা অভিযুক্ত ব্যক্তি হোক, প্রতিকার কি? রিভিশন। এই যে দেখেন, আসামিকে অব্যাহতি দিলে ফরিয়াদির প্রতিকার। 241 ক ধারার অধীন ম্যাজিস্ট্রেট আসামিকে অব্যাহতির আদেশ দিলে দায়রা জজের নিকট রিভিশন দায়ের করতে পারবে, বা 265 গ ধারায় দায়রা আদালত অভিযুক্তকে অব্যাহতি দিলে ফরিয়াদি বা রাষ্ট্রপক্ষ উক্ত অব্যাহতি আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে রিভিশন করতে পারে। তাহলে যদি ম্যাজিস্ট্রেট অব্যাহতি দেয়, রিভিশন কার কাছে? দায়রা জজ। যদি দায়রা জজ দায়রা জজ অব্যাহতি দেয়, দায়রা আদালত অব্যাহতি দিলে কোথায়? হাইকোর্টে রিভিশন। জেনে রাখা ভালো। দেখেন, ম্যাজিস্ট্রেট আদালত 241 ক ধারা এবং দায়রা আদালত 265 ক ধারায় অভিযুক্তকে অব্যাহতি দিতে পারে। 241 বা 265 ক ধারায় চার্জ গঠনের শুনানির সময় অভিযুক্ত ব্যক্তি অব্যাহতির আবেদন করতে পারে। অব্যাহতির আবেদন বিবেচনার সময়, এটা গুরুত্বপূর্ণ, এই লাইনটা আন্ডারলাইন করেন, 3টে স্টার দিবেন। অব্যাহতি আবেদনের বিবেচনার সময় অভিযুক্ত কর্তৃক দাখিলকৃত কোনো ডকুমেন্ট বা নথি বিবেচনা করার কোনো সুযোগ নাই। অভিযুক্ত মানে কি? অ্যাকিউজড। এই চার শুনানির সময় আসামির যদি কোনো কিছু দাখিল করে, সেটা বিবেচনার কি নাই? সুযোগ নাই। 13 বিজিএস পরীক্ষা একটা প্রশ্ন আসছে যে ফৌজদারি মামলার কোন পর্যায়ে আসামি ডিসচার্জের আবেদন করতে পারে? চার্জ গঠনের সময়। আচ্ছা দেখি, রুবেল বলেন, এই পর্যন্ত আমরা ডিসচার্জের ধারা পাইছি কয়টা বলেন? মানে আসামির অব্যাহতি দিয়ে দিছে, এরকম ধারা কয়টা পাইছি? 241। হ্যাঁ, 241 ক আর 265 কত? গ না, কত গ? দুইটা। আর আর তানভীর আলম খান বলেন। ওই দুইটা ছাড়া আর কি আছে? 202 খ, আর একটা আছে 494 ক। জি। দেখেন, আমরা 2 নম্বর প্রশ্নটা দেখি। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর কোন ধারার বিধান মতে দায়রা আদালত আসামিকে অব্যাহতি দিতে পারে? কত ধারা? 265 গত না, এই জায়গা আছে কি? এখন ধরেন কোন কোন এই শুনেন, ধরেন এক অপশনে 265 গ দেওয়া আছে, আর এক অপশনে 265 সি দেওয়া আছে, তাহলে উত্তর কোনটা থাকবেন বলে? যদি ইংরেজি থাকে তাহলে প্রাধান্য পাবে কোনটা? ইংরেজি। এবং এই সিতে কিন্তু কোনো কি নাই, ব্র্যাকেট নাই। জি। 3 নাম্বার দেখেন। হ্যাঁ, 3 নাম্বার দেখেন, অভিযোগ বিষয়ে শুনানিকালে অভিযুক্ত ব্যক্তি কর্তৃক দাখিলকৃত বিতর্কিত দলিলাদি বিবেচনা করা যাবে কিনা। এ জায়গায় অভিযুক্ত ব্যক্তি, এই জায়গায় কি দাখিল করা যাবে বলেন? না। ব্যাখ্যাটা দেখেন, আন্ডারলাইন করেন। নজরুল ইসলাম বনাম রাষ্ট্র 50 ডিএলআর 103 মামলায় বলা হয়েছে, অভিযোগ গঠন বিষয়ে শুনানির সময় আসামির দাখিলি প্রমাণ তথা দলিলপত্র বিবেচনা করা যায় না এবং তার ভিত্তিতে আসামির বিরুদ্ধে মামলা বাতিল করা যায় না। 4 নাম্বারটা দেখেন, আসামির অব্যাহতি পাওয়ার দরখাস্তের বিবেচনার সময় নিম্নের কোন দলিল বিবেচনা করা যায় না? আসামির দাখিলকৃত দলিলপত্র। তাহলে দেখেন, এক প্রশ্ন বেশ কয়েকবার আসছে ভিন্ন আঙ্গিকে, আপনাদেরও আসবে। আমরা চলে এসেছি চার্জ গঠন, ফ্রেমিং অফ চার্জ।
আমরা জানি যদি অব্যাহতি না দেয় তাহলে চার্জ গঠন করে ম্যাজিস্ট্রেট আদালত 242, দায়রা আদালত করে 265 দেখেন, বিচারিক ম্যাজিস্ট্রেটের নিকট বা দায়রা আদালতে বিচারের জন্য মামলা পাঠানো হলে তখনই চার্জ গঠনের প্রশ্ন ওঠে। 241 ক ধারায় ম্যাজিস্ট্রেট এবং 265 ক ধারায় দায়রা আদালত চার্জ গঠনের শুনানির সময় যে সকল বিষয় বিবেচনা করে এবং উভয় পক্ষের শুনানির পর যদি মনে করে যে অভিযুক্ত অপরাধ করেছে বলে অনুমান করার যুক্তি আছে, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট গোল দিবেন 242 ধারায় এবং দায়রা আদালত 265 ঘ ধারায় আনুষ্ঠানিক চার্জ গঠন করবে। তো এখানে 242-এ কি বলা আছে সেটা একটু বিস্তারিত বলছে, আমরা একটু যদি পড়ি দেখেন যে, আরিফ সাহেব আজকে তারিখ দিয়ে নাম লেখেন একদম করে। 242 ধারাটা দেখেন যে, উপরোক্ত বিবেচনা ও শুনানির পর ম্যাজিস্ট্রেট যদি এই অভিমত পোষণ করেন যে অভিযুক্ত অপরাধ করেছে বলে অনুমান করার কারণ আছে, তাহলে অভিযুক্ত যে অপরাধে অভিযুক্ত সেই সম্পর্কে ম্যাজিস্ট্রেট আনুষ্ঠানিক চার্জ গঠন করবে এবং গোল দিবেন তাকে জিজ্ঞাসা করা হবে। এটা গোল দেন, এই জিজ্ঞাসা করাটা বাধ্যতামূলক। তাকে জিজ্ঞাসা করা হবে যে অপরাধে তাকে অভিযুক্ত করা হয়েছে তিনি সেই অপরাধ করেছে মর্মে স্বীকার করে কিনা। কোর্টে যারা যান তারা জানেন, জিজ্ঞাসা করে যে আপনার বিরুদ্ধে এত এত ধারায় চার্জ গঠন করা হলো, আপনি কি দোষী নাকি নির্দোষ। তো এই যে তারে জিজ্ঞাসা করে আপনি স্বীকার করে কিনা, তারপরেই চার্জটা গঠন করা হয়। 242-এও একই কথা। তো 42 আর আমি পড়লাম না, সরাসরি জেনে রাখা ভালোতে আসেন। জেনে রাখা ভালোতে আমরা যদি দেখি, মানে 265 ঘতেও একই কথা, 265 ঘ আর পড়লাম না, জেনে রাখা ভালোতে আসি। ম্যাজিস্ট্রেট চার্জ গঠন করে 242 ধারায়, দায়রা আদালত চার্জ গঠন করে কততে? 265 ঘ ধারায়। 2023 সালে আপনারা সর্বশেষ যে পরীক্ষা দিলেন, এখানে একটা প্রশ্ন এসেছে যে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করার পর, গঠনের পর কি করা হয় না, গঠন যখন হয়ে গেছে তারপর কি করা হয় না, অভিযোগ মানে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর কি করা হয় না, এখানে উত্তর আছে সে বিচার প্রার্থনা করে কিনা তা জিজ্ঞাসা করা। অভিযোগ পাঠ করে শোনাই, তাকে সাফাই সাক্ষী বিষয়ে জিজ্ঞাসা করা হয়, হ্যাঁ অভিযোগ ব্যাখ্যা করা হয়, কিন্তু সে বিচার প্রার্থনা করে কিনা তা কিন্তু অ্যাকচুয়ালি জিজ্ঞাসা করে না। মানে তারে কয় না যে আপনি কি বিচার, ওই যে আপনার আপনি কি দোষী নাকি নির্দোষ, এটা জিজ্ঞাসা করে। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা 2 নম্বর প্রশ্নটা দেখি। ফৌজদারি মামলা চার্জ গঠনের দায়িত্ব কার? বিচার স্যার। এখন না, এখন আচ্ছা শুনেন, এখন কোর্টের আপনার প্রশ্ন আসবে আমার ধারাতে কি আছে। আমার ধারাতে আছে যে তারে এই 242 ধারা যদি আমি দেখি, এই জায়গা তারে অভিযোগ পাঠ করে শোনাই। 240 ধারায় তারে জিজ্ঞেস করে সাফাই সাক্ষী আপনি দিবেন কিনা। অভিযোগ ব্যাখ্যা করে, তার অভিযোগ ব্যাখ্যা করতে হবে, এটাও বলা আছে এই যে আপনার 242 বা 265 গতে। কিন্তু এই ধারায় কোর্টে যদিও বলে যে আপনি কি বিচার চান, কোর্টে জিজ্ঞাসা করে আপনি কি দোষী নাকি নির্দোষ, তারপরে জিজ্ঞেস করে আপনি কি বিচার চান কিনা। এখন কোর্টের ব্যাপার আলাদা। আমার এই জায়গা আমার পরীক্ষাটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি নিয়ে। ফৌজদারি কার্যবিধিতে কিন্তু কোনো ধারায় বলা নাই যে আসামিরে বলতে হবে যে আপনি কি বিচার চান কিনা। বুঝলেন কিনা? কোর্টে কোর্টে উকিল সাহেবরা পুনঃ তদন্ত চাই, পুনঃ তদন্ত চাই, কিন্তু আপনি ফৌজদারি কার্যবিধির কোথাও পুনঃ তদন্ত আছে না, ওই জায়গায় কি আছে? অধিকতর তদন্ত। বুঝতে পারছেন? তো এই কারণে আমার ওই কোনো একজনের অন্ধভাবে বিশ্বাস করা যাবে না, ওই কোর্টে যাইয়ে তারাও যা বলে এ অন্ধভাবে বিশ্বাস করা যাবে না। আমার বিচার বুদ্ধি বিবেক আছে, আর সবার আগে প্রাধান্য পাবে ফৌজদারি কার্যবিধিতে কি আছে তাই, কারণ আপনার পরীক্ষাটা হচ্ছে কোথা থেকে? ফৌজদারি কার্যবিধি থেকে। জি জি। হুম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ধন্যবাদ। এনআই অ্যাক্ট হোক আর যে অন্য যে কোনো একটি হোক, ওই যখন তারা জিজ্ঞেস করে আপনি কি দোষী নাকি নির্দোষ, তো সে যদি বলে আমি দোষী, দোষী বলার পরেও গতদিন আমি পড়াছিলাম আপনি ছিলেন না, তার আগে কারণ দর্শানোর সুযোগ দেবে যে কেন আপনাকে দণ্ড দেওয়া হবে না। আর এমন না যে আমি দোষী বলার সাথে সাথে উনি শাস্তি দেওয়ার জন্য বসে রয়েছে, বিষয়টা তা না। উনি আমি দোষী বললেও আমার সাজা না দিয়ে চার্জ গঠন করে কি করতে পারে, বিচার শুরু করতে পারে। উনি কিন্তু দোষী বললেই সাজা দিতে কি না, বাধ্য না। হ্যাঁ জি। হ্যাঁ
আচ্ছা, দোষী না মানে তো আপনি নিজের নির্দোষ প্রমাণের জন্য চেষ্টা করতেছেন। আর যদি দোষী ওই সময় বলে দেন, তাহলে তো আপনি ওই সময় হাল ছেড়ে দিচ্ছেন। হ্যাঁ, ওই সময় এই যে যে কথা বললাম যে দোষ স্বীকারের ভিত্তিতে যদি ম্যাজিস্ট্রেট দণ্ড দিয়ে দেয় বা আদালত দণ্ড দিয়ে দেয়, তাহলে তার আপিল সুযোগ নাই। তাহলে আপনার করতে হবে কি, রিভিশন। এরকম কেউ ওদের পাইছে যে আমি দোষী পাইছে। আচ্ছা, দেখেন, আমরা 2 নম্বর প্রশ্নে আসি। এই সলিমুল্লাহ ভাই, দেখেন, ফৌজদারি মামলায় চার্জ গঠনের দায়িত্ব কার? এটা কিন্তু আদালতের, আবার কেউ উকিল সাহেবদের দিয়েন না। চার্জ গঠন কে করবে? কোর্টের। এবার আমরা চলে আসি, দেখেন, অভিযোগের ভিত্তিতে, অভিযোগের সত্যতা স্বীকারে দণ্ড, কনভিকশন অন প্লি অফ গিলটি, গোল্ডেন প্লি অফ গিলটি 243। আর এই জায়গায় আছে 265 কত, উমা জি। দেখেন, ম্যাজিস্ট্রেট 243 ধারায় এবং দায়রা আদালত 265 উমা ধারায় অভিযোগের সত্যতা স্বীকারে অভিযুক্তকে দণ্ড দিতে পারে। আমরা 243 ধারাটা পড়ি। সলিমুল্লাহ ভাই, দেখেন, অভিযুক্ত যদি স্বীকার করে যে যে অপরাধের জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে তিনি তা করেছে, সে কি করেছে, স্বীকার করেছে, তাহলে যথাসম্ভব তার ব্যবহৃত শব্দে তার স্বীকৃতি লিপিবদ্ধ করতে হবে এবং আন্ডারলাইন করবেন কেন তিনি দণ্ডিত হবে না। সে সম্পর্কে যদি তিনি পর্যাপ্ত কারণ না দর্শান, তাহলে ম্যাজিস্ট্রেট তাকে দণ্ডিত করতে পারবে। এখানে বিষয়টা বুঝেন, সে দোষ স্বীকার করার সাথে সাথেই কিন্তু ম্যাজিস্ট্রেট তারে দণ্ড দিতে বাধ্য না, তার আগে কি দিবে, কারণ দর্শানোর সুযোগ। সে যদি কারণ দর্শাতে ব্যর্থ হয়, তাহলে ম্যাজিস্ট্রেটকে দণ্ড দিতে পারে, বলে নাই যে দণ্ড দিতেই হবে। বুঝতে পারছেন? দণ্ড দেওয়াটা ওনার জন্য কি ক্ষমতা, বিবেচনামূলক ক্ষমতা। আমরা যদি দায়রা আদালতে চলে আসি, দেখেন দায়রা আদালতে কি বলছে, 265 দ্বারা যদি অভিযুক্ত দোষ স্বীকার করে, তাহলে আদালত উক্ত স্বীকৃতি লিপিবদ্ধ করবে। এই যে যে স্বীকৃতি লিপিবদ্ধ করতেছে এবং উহার বিবেচনামূলক ক্ষমতা বলে তাকে দণ্ডিত করতে পারে। এখানে আরেকটা জিনিস দেখেন ভাই, যে এই যে যে একটা টার্ম আমি বললাম, প্লি অফ গিলটি বা গিলটি প্লি বলা যায়, বাংলায় বাংলা করলে এটাও দোষ স্বীকার হয়, কনফেশনের বাংলাও দোষ স্বীকার হয়, কিন্তু দুইটার মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্য আছে। যখন তদন্ত পর্যায়ে 164 ম্যাজিস্ট্রেটের কাছে দোষ স্বীকার করা হয়, তখন সেটা বলে কনফেশন। আর যখন চার্জ গঠনের সময় ম্যাজিস্ট্রেট অথবা দায়রা আদালতে যখন চার্জ গঠনের সময় জিজ্ঞাসা করে আপনি কি দোষী নাকি নির্দোষ, তখন যে দোষ স্বীকারটা করা হয় এটা বলে প্লি অফ গিলটি। বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন পার্থক্য আরো আছে। 164-এ যে দোষ স্বীকার করে, দোষ স্বীকারের সাথে সাথে কিন্তু সাজা দেয় না, মামলা বিচার হবে তারপরে সাজা। কিন্তু এই যে 243 বা 265-এর উমাতে যে দোষ স্বীকার করে, এই দোষ স্বীকারের সাথে সাথেই কি করতে পারে, সাজা দিতে পারে। জি। তাহলে দেখেন, অভিযোগ গঠনের সময় ম্যাজিস্ট্রেট আদালত বা দায়রা আদালত যেমনটি প্রযোজ্য হয়, আসামিকে প্রশ্ন করবে যে তাকে যে অপরাধে অভিযুক্ত করা হচ্ছে বা তার বিরুদ্ধে যে অপরাধে চার্জ গঠন করা হয়েছে, সেই অপরাধটি সে স্বীকার করে কিনা। যদি আসামি স্বীকার করে যে সে অপরাধটি করেছে, তাহলে ম্যাজিস্ট্রেট 243 ধারায় এবং দায়রা আদালত 265 ধারায় অভিযুক্তকে দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ডিত করতে পারে। জেনে রাখা ভালো, অভিযোগের সত্যতা স্বীকারের ভিত্তিতে দণ্ড দেওয়া, আন্ডারলাইন করবেন, বিচারিক আদালতের জন্য বিবেচনামূলক। তাহলে এটা বহুবার বলা হয়েছে যে দোষ স্বীকার যদি করে, আদালত কি দণ্ড দিতে বাধ্য? মাসুদ বাধ্য? মাসুদ ভালো হয়ে গেলেও রুবেল এখনো ভালো হয় নাই। সে আজকে ওই ফেসবুকে শেয়ার করে বেড়াচ্ছে কোন উকিল সাহেব যেন কি একটা লেখছে যে তারে এমনিতেই পাশ করে দেওয়া উচিত, এবার কাউন্সিলে প্রিলি রিটেন ভাই ভাই এগুলো পরীক্ষা টরীক্ষা দরকার নাই। দেখেন, দেখেন, আচ্ছা আমরা পড়ি। দেখেন, ফৌজদারি, জি ভাই, না ওটা না, ওই যখনই মনে মনে কেউ ইচ্ছা করবে যে আমি উকিল হতে চাই, তখনই তারে সনদ দিয়ে দিতে হবে, এলএলবিও দরকার নাই, এটা করলে ভালো। দেখেন, ফৌজদারি কার্যবিধি 1898 এর পাশ না কেউ, এই পাশ না করে পড়ালেখা না করে উকিল হবেন,
পরে ওই প্রসিকিউশনে যায়, কোর্টে যায়, বলবেন প্রস্টিটিউশন, এই উকিল হবেন। প্রসিকিউশনে বলবেন প্রস্টিটিউশন উচ্চারণ করবেন। তো এই হচ্ছে পাশ না করে উকিল হওয়ার ফলাফল। দেখেন, ফৌজদারি কার্যবিধি 1898 এর 412 ধারা অনুসারে যে ক্ষেত্রে অভিযুক্ত দোষ স্বীকার বা প্লিডস গিলটি করেছে এবং দোষ স্বীকার ভিত্তিতে দণ্ড দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে দণ্ডিত ব্যক্তি, আন্ডারলাইন করবেন, শুধুমাত্র শাস্তির পরিমাণ বা বৈধতা ব্যতীত কোনো আপিল করতে পারবে না। আমাদের যখন সামনে পড়বো আপিলের ক্ষেত্রে 412 ধারায় বলছে যে যদি দোষ স্বীকার করে আসামি এবং ওই দোষ স্বীকারের উপর ভিত্তি করে আসামির যদি দণ্ড দেওয়া হয়, সেই দণ্ডের বিরুদ্ধে আসামি আপিল করতে পারবে না। এই কথাটা বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির কত ধারায় বলেন? 412। তবে তখন গিয়ে বিস্তারিত পড়বো যে আপিল করা না গেলেও একটা ক্ষেত্রে আপিল করা যাবে, দণ্ডের বৈধতা বা যৌক্তিকতা। হোয়াট ইজ বৈধতা বা যৌক্তিকতা? ধরেন আসামির দোষ স্বীকার করতে, তার সাজা দেওয়ার ক্ষমতা আছে ধরেন 1 মাস, ম্যাজিস্ট্রেট দিয়ে দিতে 2 মাস, তাহলে এই সাজা তার কি দিছে? বৈধতা বা যৌক্তিকতা ঠিক নাই, সেই ক্ষেত্রে আপিল করতে পারে। বা সাজা দিতে পারে বিনাশ্রম, দিয়ে ফেলছে সশ্রম, এই আর কি। যেহেতু দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ডের ক্ষেত্রে কোনো আপিলের বিধান নাই, সেহেতু এই ক্ষেত্রে 439 বা 439 ক ধারায় রিভিশন দায়ের করতে। আচ্ছা, আমরা বিগত বছরের প্রশ্নে চলে আসি। দেখেন আপনাদের বইটা আছে যে একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট পেনাল কোডের 379 ধারায় অভিযুক্ত আসামির বিরুদ্ধে চার্জ গঠনকালে আসামি গিলটি প্লিট করায় 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়। মানে গিলটি প্লিট মানে কি? তারা সাজা দিছে কত? 1 মাসের বিনাশ্রম। সর্বোচ্চ দিতে পারতো কত? 3 বছর। বলেন তো ম্যাজিস্ট্রেটের সাজা ঠিক আছে কিনা? দোষ স্বীকার ভিত্তিতে দণ্ড দিচ্ছে কেন? ঠিক নাই কেন? 3 বছর দিতে পারতো, দিয়েছে মাত্র 1 মাস। অবশ্যই তার এখতিয়ারের মধ্যেই আছে। তো উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা হলে নিম্নের কোনটি হতে পারে? আপিল যোগ্য নয় বিধায় আপিলটি কি হবে? নামঞ্জুর হবে। কারণ দোষ স্বীকারের ভিত্তিতে কোনো দণ্ড দিলে তার বিরুদ্ধে কি করা যায় না? আপিল করা যায় না। এখন যায় না, তারপরেও যদি কেউ আপিল করে তাহলে কি হবে? নামঞ্জুর হবে। ধরেন একটা ফৌজদারি মামলা দায়ের করতে হয় কোন আদালতে? ফৌজদারি আদালত, মানে ম্যাজিস্ট্রেট আদালতে বা থানায়। এখন আপনি যদি সহকারী জজের কাছে ফৌজদারি আদালতে ফৌজদারি মামলা রেডি করে নিয়ে যান, আপনার মামলা কিসে দায়ের করা যাবে? জি। তো এখন দেখেন, আমরা এখন চলে এসেছি যে ম্যাজিস্ট্রেট বা দায়রা আদালতের বিচার সংক্রান্ত অন্যান্য বিধান সমূহে। তাহলে ধরেন দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড দিলেও যদি দণ্ড না দেয়, তাহলে তো তার বিচার শুরু হবে। তাহলে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার থেকে শুরু থেকে রায়ের আগ পর্যন্ত যাবতীয় যা যা আছে ম্যাজিস্ট্রেট আদালত অনুসরণ করবে 200 কত ধারা? 44 ধারার বিধান। দেখেন, যদি ম্যাজিস্ট্রেট, আচ্ছা 244 দোষ স্বীকার না করলে পদ্ধতি, যদি ম্যাজিস্ট্রেট 243 ধারায় অভিযুক্তকে দণ্ডিত না করে বা অভিযুক্ত যদি এমন স্বীকৃতি প্রদান না করে, তাহলে ম্যাজিস্ট্রেট, আন্ডারলাইন করবেন, নালিশকারীর বক্তব্য শ্রবণ করবে। নালিশকারী বক্তব্য শ্রবণ মানে হচ্ছে যে মামলা দায়ের করছে তার, নালিশকারীর সমর্থনে প্রদত্ত সকল সাক্ষ্য গ্রহণ করবে। তারপরে দেখেন, আসামির বক্তব্য শ্রবণ করবে। আসামির বক্তব্য শ্রবণ মানে 342 এন্ড 340, মানে আসামির পরীক্ষা প্লাস আত্মপক্ষ সমর্থন। এই যে দেখেন, আত্মপক্ষ সমর্থনে তার প্রদত্ত সাক্ষ্য প্রমাণ গ্রহণ করবে। তবে শর্ত থাকে যে, এটা একটু আন্ডারলাইন করেন, এটা আমাদের ওই শিটে ছিল না। তবে শর্ত থাকে যে কোন আদালত যখন নালিশ করে, তখন ম্যাজিস্ট্রেট নালিশকারী হিসেবে কারো বক্তব্য শুনতে বাধ্য থাকবে না। বলেন তো আদালত নালিশ করে কখন, আলামিন সাহেব? হুম? যদি আদালতে কেউ মিথ্যা সাক্ষ্য দেয়, আদালতে যদি কেউ জাল দলিল দেখায়, তাহলে ওই বিষয়ে কিন্তু বাদী হয়ে আদালতকেই মামলাটা দায়ের করতে হবে। তাহলে মনে রাখবেন, যদি আদালত মামলা করে, ওই জায়গায়ও আদালত মামলা করলে, মনে আছে কিনা আপনাদের, 200 ধারায় জবানবন্দি গ্রহণ করা বাধ্যতামূলক ছিল না। লিখিত হলে আদালত নালিশ করলে, সরকারি কর্মকর্তা নালিশ করলে। ঠিক একই ভাবে যদি আদালত নালিশ করে, তাহলে এই যে যে বিচারের ক্ষেত্রেও নালিশকারীর বক্তব্য শুনতে কি না বলেন? বাধ্য না। দেখেন, ম্যাজিস্ট্রেট যদি উপযুক্ত মনে করে, তাহলে ফরিয়াদি বা আসামির আবেদন ক্রমে কোনো সাক্ষীর প্রতি, আন্ডারলাইন করেন, হাজির হওয়ার বা কোনো দলিল বা বস্তু দাখিল করার নির্দেশ দিয়ে সমন জারি করতে
মানে তাহলে বিচার শুরুর পরে ম্যাজিস্ট্রেট কোনো সাক্ষীরে হাজির করার জন্য সমন দিতে পারে বা কোনো দলিল হাজির করার জন্য সমন দিতে পারে কত দ্বারাই? 244, 244। এবার আমরা দায়রা আদালতে দেখি, দেখেন দায়রা আদালতে আমরা জানি যে রাষ্ট্রপক্ষে 265 রাষ্ট্রপক্ষের সাক্ষ্যের জন্য তারিখ নির্ধারণ আর কি। যদি অভিযুক্ত অপরাধ স্বীকার করতে অস্বীকার করে বা অপরাধ স্বীকার করে না বা বিচার প্রার্থনা করে বা 265 ধারায় দণ্ডিত হয় না, তাহলে আদালত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের জন্য সাক্ষীদের সাক্ষীদের জবানবন্দি গ্রহণের জন্য তারিখ নির্ধারণ করবে এবং রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে কোনো সাক্ষীকে হাজির হতে, কোনো দলিল বা অন্য কিছু আদালতে উপস্থিত করতে বাধ্য করতে যে কোনো প্রসেস ইস্যু, সমন বা ওয়ারেন্ট জারি করতে পারে। অর্থাৎ বিচারের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আদালত সমন ইস্যু করে 244 ধারায়, দায়রা আদালত সমন ইস্যু করে কততে? 265 চ। ধন্যবাদ। আমরা চলে আসি এই পাশে, যে খালাস অথবা শাস্তি। ম্যাজিস্ট্রেট আদালত খালাস ম্যাজিস্ট্রেট আদালত খালাস অথবা শাস্তি দেয় কত ধারায়? 245 ধারায়। 245, দেখেন দেখেন 244 ধারায় বর্ণিত সাক্ষ্য গ্রহণ করে এবং তিনি শতপ্রবৃত্ত হয়ে যে অতিরিক্ত সাক্ষ্য যদি থাকে হাজির করতে বলে তা গ্রহণ করে এবং যদি তিনি উপযুক্ত মনে করে তাহলে আসামির জবানবন্দি গ্রহণ করার পর ম্যাজিস্ট্রেট যদি আসামিকে নির্দোষ বলে সাব্যস্ত করে তাহলে তিনি খালাসের আদেশ লিপিবদ্ধ করবে। আর শাস্তিটা দেখেন, শাস্তি যখন ম্যাজিস্ট্রেট 349 ধারা অনুসারে কার্যক্রম গ্রহণ না করে, 349 বলতেন ভাই, পাইছেন? যদি ম্যাজিস্ট্রেট 349 ধারা অনুসারে কার্যক্রম গ্রহণ না করে এবং আসামিকে দোষী সাব্যস্ত করে তখন তিনি আসামিকে আইন অনুসারে দণ্ড দিতে পারে। ম্যাজিস্ট্রেট যদি 349 ধারা অনুসরণ করে তাহলে কিন্তু দণ্ড দিবে না। 349 ধারা আমি আপনাদের আগে বলছিলাম, যখন দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের তার দণ্ড প্রদানের যে ক্ষমতা আছে তার চেয়ে বেশি দণ্ড দেওয়া দরকার, তখন তিনি মামলাটা বদলি করে দেয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। কত ধারায়? 349 ধারায়। 349 ধারায়। তাহলে ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে তার চেয়ে সে যে দণ্ড প্রদান করতে পারে তার চেয়ে বেশি দণ্ড দেওয়া দরকার, তাহলে মামলাটা বদলি করে দিবে কততে? 349। তাহলে তিনি আর শাস্তি দিবেন না। আর তিনি যদি মনে করেন যে 349 ধারার কার্যক্রম গ্রহণ করার দরকার নাই, তাহলে তিনি শাস্তি দিয়ে দিবেন 245 ধারায়। আমরা একটু চলে আসি, দেখেন 265 প্রসিকিউশনের সাক্ষ্য। রাষ্ট্রপক্ষের সাক্ষ্যের জন্য নির্ধারিত তারিখে প্রসিকিউশন পক্ষের সমর্থনে হাজিরকৃত সকল সাক্ষ্য আদালত গ্রহণ করবে। আদালত তার বিবেচনামূলক ক্ষমতা বলে কোনো একজন সাক্ষীর জেরা অন্যান্য সাক্ষীর বা সাক্ষীদের জবানবন্দি গ্রহণ না করা পর্যন্ত স্থগিত রাখতে পারে অথবা কোনো সাক্ষীকে আরো জেরা করার লক্ষ্যে পুনরায় ডাকতে পারে। জাস্ট আমি এটা এটা মনে রাখি যে সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করে 265 আর সাক্ষ্য গ্রহণ করে কত? 265 এটা মনে রাখলেই হবে। দেখেন এখানে 247 বলছে নালিশকারীর অনুপস্থিতি। আইন পাঠ বইয়ে একটা ভুল আছে, বেশ কয়েকবার সংস্করণ বের করছে, এই ভুলটা সংশোধন করে নাই। 247 ধারায় বিধান করা হয়েছে যদি নালিশকারী বরাবর সমন ইস্যু করা হয়। এটা ভুল তো কথা, লিখবেন যে যদি নালিশি মামলায় সমন ইস্যু করা হয়। নালিশকারী কারি চুপ কাটেন, বরাবর চুপ কাটেন, এবং সাথে লিখবেন উপরে মামলায়। সব শব্দটা হবে এরকম, যদি নালিশি মামলায় সমন ইস্যু করা হয়। যদি নালিশি মামলায় সমন ইস্যু করা হয়, নালিশকারী বরাবর না। কি হবে বলেন? যদি নালিশি মামলায় সমন ইস্যু করা হয়। যদি নালিশি মামলায় সমন ইস্যু করা হয় এবং অভিযুক্ত ব্যক্তির হাজিরার জন্য নির্ধারিত দিনে অভিযুক্ত হাজির হয় কিন্তু নালিশকারী হাজির হয় না, সেই ক্ষেত্রে আদালত অভিযুক্তকে একটা জিনিস এখানে মনে করেন, নালিশকারী বরাবর কখনো সমন ইস্যু করে? যে মামলা করে তারে কেউ অন্যদিন সমন দেয়? সমন তো দেয় কারে? যার বিরুদ্ধে মামলা করছে তারে। তাহলে যদি কোনো নালিশি মামলায় সমন ইস্যু করা হয় এবং শুনানির দিনে আসামি আসছে, অভিযুক্ত আসছে, কিন্তু
আপনার যে নালিশকারী সে আসে নাই, তাহলে দেখেন খালাস দিতে পারে অ্যাকুইট দ্য অ্যাকিউজড, বা পরবর্তী কোনো তারিখ পর্যন্ত মামলার শুনানি মুলতবি রাখতে। তাহলে এখানে একটা জিনিস বুঝেন যে 247 ধারা সিআর মামলার ক্ষেত্রে প্রযোজ্য, বাট যে সিআর মামলায় আগে কি ইস্যু করছে, সমন, সেই মামলায় যদি নালিশকারী না আসে আদালত কি খালাস দিতে বাধ্য? না। তার কাছে দুইটা অপশন, সে মামলার কার্যক্রম মুলতবি রাখবে অথবা আসামিরে কি দিবে, খালাস দিবে। ওই মুলতবি রাখা মানেই ডেট দেওয়া, মামলার কার্যক্রম মুলতবি রাখা মানেই কি দেওয়া, ডেট দেওয়া। জি। হ্যাঁ, খালাস পাইলেই আপিল। জি। দেখেন, কিন্তু অভিযোগকারী যদি গোল দিবেন সরকারি কর্মচারী হয়, 247-এর ওখানে, মানবতা। কিন্তু অভিযোগকারী যদি সরকারি কর্মচারী হয় আন্ডারলাইন করবেন, এবং তার ব্যক্তিগত হাজিরা প্রয়োজন না হলে ম্যাজিস্ট্রেট তার ব্যক্তিগত হাজির হতে অব্যাহতি দিতে পারে এবং ম্যাজিস্ট্রেট মামলায় অগ্রসর হতে পারে। 247 ধারায় আমরা একটু আগে পড়লাম যে নালিশি মামলায় যদি সমন ইস্যু করে এবং ওই মামলায় নালিশকারী যদি হাজির না হয়, তাহলে আদালত মামলাটা খারিজ করে দিতে পারে এবং ম্যাজিস্ট্রেট ওই আপনার আসামিরে খালাস দিবে, আসামিরে খালাস দিবে। তবে এক্ষেত্রে খালাস দিতে বাধ্য না, মামলার কার্যক্রম মুলতবিও রাখতে পারে। এখন মামলাটা যিনি করতেন তিনি যদি সরকারি কর্মচারী হয় এবং যদি মনে করেন যে তার ব্যক্তিগত হাজিরা প্রয়োজন নাই, তাহলে তার ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিতে পারেন। অর্থাৎ সিআর মামলার ক্ষেত্রে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সিআর মামলার ক্ষেত্রে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া যায় যদি নালিশকারী হয় কি, সরকারি কর্মকর্তা। আমি আপনি যদি যারা সরকারি কর্মকর্তা না, তারা কিন্তু 247-এ এই সুবিধা পাবেন না। 247-এ ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির সুবিধা পেতে হলে নালিশকারীকে হতে হবে কি, বুঝেন? সুমন সেন বলেন তো ভাই, যে আসামিরে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয় কত দাঁড়ায়? হ্যাঁ, অভিযুক্ত ব্যক্তিরে কত দাঁড়ায়? হ্যাঁ, 205। আর আছে নাকি, আরো পড়ছি কত, 205, 116। ধন্যবাদ। আরো লেখাইছিলাম, বলেন তো সাক্ষীরে অব্যাহতি দেয় কত দাঁড়ায়? সাক্ষীরে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয় কত দাঁড়ায়? সামনে পড়বো বাট না, 503 দাঁড়ায়, 503 দাঁড়ায়। ফৌজদারি আদালত কমিশন ইস্যু করেও 503 দাঁড়ায়। আর কমিশন ইস্যু মানেই সাক্ষীরে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি। ধন্যবাদ। তো এই 247 ধারার মতো কোনো বিধান আমাদের দায়রা আদালতের নেই। 248 ধারাটা পড়ি দেখেন, যে অভিযোগকারী কর্তৃক নালিশ প্রত্যাহার, উইথড্রয়াল অফ কমপ্লেইন্ট, যদি পরীক্ষায় আসে যে উইথড্রয়াল অফ কমপ্লেইন্ট, অভিযোগকারী, অভিযোগকারী মানে হচ্ছে বোঝাই যাচ্ছে এটা হলো কোন মামলা প্রত্যাহার, সিআর মামলা প্রত্যাহার। তো দেখেন যে 248 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে মামলা চূড়ান্ত আদেশ হবার পূর্বে যে কোনো সময় অভিযোগকারী নালিশ প্রত্যাহার করতে পারে। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে নালিশ প্রত্যাহার করতে পারে কখন, আদালতের অনুমতি নেয় রায় প্রদানের পূর্বে যে কোনো সময়, এবং অভিযোগকারী নালিশ প্রত্যাহার করলে ম্যাজিস্ট্রেট আসামিরে কি দিবে, খালাস দিবে। তো আপনি একটা জিনিস খেয়াল করেন, খালাস দিলে সেটা 47-এ খালাস হোক, 48-এ খালাস হোক, বা অন্য যে জায়গার খালাস হোক, খালাস হইলেই প্রতিকার হচ্ছে কি, আপিল। আচ্ছা, তো আমরা ওখানে 265 জটা পড়ছি, পড়ি নাই। তো 265 দায়রা আদালত একটু যদি পড়ি দেখেন যে প্রসিকিউশন পক্ষের সাক্ষ্য গ্রহণ, আসামির জবানবন্দি গ্রহণ বিষয়টির সম্পর্কে অভিযোগকারী পক্ষ আসামি বক্তব্য শ্রবণ করার পর আদালত যদি মনে করে যে আসামি অপরাধ করেছে এরূপ কোনো সাক্ষ্য নেই, তাহলে আদালত আসামিকে খালাস দেওয়ার লিপিবদ্ধ করবে। এটা পড়লে আপনি একটু কনফিউজড হয়ে যাবেন। আপনি জাস্ট মনে রাখেন যে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত যদি মনে করে আসামিরে খালাস দেওয়া যায়, তাহলে খালাস দিবে কততে, 265 জতে। কথা শেষ। আমরা 249-এ চলে আসি। দেখেন 249-এ যে মুক্তি দেয় আহ কোন ধরনের মামলায়, শেয়ার মামলা ব্যতীত অন্য যে কোনো মামলায়। 249 সামনে বিস্তারিত পড়বো, তাই এই জায়গায় পড়লাম না। আর আসামিরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয় দায়রা আদালত 265 জতে।
আর যুক্তিতর্ক 265 ইওতে। এরপরে খালাস অথবা দণ্ড দেয় 265 কততে বলেন, টতে। তাহলে আমরা এখানে একটা ছক আছে দেখেন, এই ছকটা যদি একটু লক্ষ্য করেন যে অভিযুক্তের অব্যাহতি দেয় ম্যাজিস্ট্রেট আদালত 241 ক, দায়ের আদালত কত 265 ক, আর অব্যাহতি দিলে প্রতিকার কি, রিভিশন। চার্জ গঠন করে 242 265 গ। আমি বলেছিলাম চার্জ রিলেটেড যাই হোক না কেন প্রতিকার হচ্ছে রিভিশন। দোষ স্বীকার ভিত্তিতে দণ্ড দেয় 243 ম্যাজিস্ট্রেট আদালত, 265 হলো দায়রা আদালত। তো এক্ষেত্রে সাধারণত আপিল করা যায় না, করে হলো রিভিশন, বাট আপিল করা যায় দণ্ডের পরিমাণ বা বৈধতা ক্ষেত্রে, আর নর্মালি করবে হচ্ছে কি, রিভিশন। খালাস দেয় 245 265 জ, এই জ এর পাশে লেখেন ট। দায়রা আদালত অ্যাকচুয়ালি খালাস তো দেয় শুধু জতে না, কততে, জ আর টতে, আর খালাস দিলেই প্রতিকার হচ্ছে কি, আপিল। আবার শাস্তি দেয় 200, দায়রা আদালত শাস্তি বলতেছে 245, সরি ম্যাজিস্ট্রেট শাস্তি দিচ্ছে 245, দায়রা আদালত দিচ্ছে 265 ট, 265 ট। সো এটা একটু লিখেন 265 ট। আমরা সেলফ প্র্যাকটিসে দেখি, দেখেন যে ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা বিচারের পদ্ধতি ফৌজদারি কার্যবিধির কত অধ্যায়, কত অধ্যায়, 20 অধ্যায়, আগের দিনই বলছি। আর দায়রা আদালত কত, 23 23 23। প্রশ্ন মোটামুটি পারবেন। আহ এখানে 10 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি, দেখেন 241 ক ধারায় ম্যাজিস্ট্রেট কর্তৃক, 265 ক ধারায় দায়রা আদালত কর্তৃক অভিযুক্তকে অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে আদালত নিম্নলিখিত কোনটি বিবেচনা করবে না। মামলা রেকর্ড বিবেচনা করবে, রেকর্ডের সাথে দাখিলকৃত নথিপত্র করবে, প্রসিকিউশন বা অব্যাহতি পেশকৃত বক্তব্য করবে। তাহলে অভিযুক্ত ব্যক্তি কর্তৃক দাখিলকৃত মূল দলিলপত্র এটা কি বিবেচনা করবে না। 12 নম্বরটা দেখেন, ম্যাজিস্ট্রেট আসামিকে অব্যাহতি দিলে কোথায় রিভিশন করবেন, ম্যাজিস্ট্রেট অব্যাহতি দিলে দায়রা আদালতের কাছে, আর দায়রা আদালত দিলে হাইকোর্টে। ধন্যবাদ। আচ্ছা 20 নম্বরটা দেখেন, আসামি দোষ স্বীকার করলে আসামিকে দণ্ড দেওয়া আদালতের জন্য কি বিবেচনামূলক। আর যা আছে এগুলো আমরা পারবো ইনশাল্লাহ। 28 নম্বরটা দেখেন, 28 নম্বর, যে দায়রা আদালতে প্রত্যেকটি বিচারে সরকার পক্ষে মামলা পরিচালনা করে হচ্ছে পাবলিক প্রসিকিউটর, আর ম্যাজিস্ট্রেট কোর্টে করে হচ্ছে কোর্ট ইন্সপেক্টর। এখন মানে সিএসআই বলতে হচ্ছে কোর্ট সাব ইন্সপেক্টর, আর সিএআই মানে যদি ইন্সপেক্টর হয় তাহলে কোর্ট ইন্সপেক্টর। এখন শুনেন, এই কোর্ট ইন্সপেক্টর যে মামলা পরিচালনা করে কিন্তু ফৌজদারি কার্যবিধিতে বলে নাই, ফৌজদারি কার্যবিধিতে কোনো জায়গা নাই। বাট মনে রাখেন যে ম্যাজিস্ট্রেট করে পরে কোর্ট ইন্সপেক্টর। আচ্ছা যদি এটা দেখেন 33 34 লাস্টের দুইটা প্রশ্ন দেখেন, আশা করি আপনাদের পারা উচিত যে নিম্নলিখিত কোন ধারায় আদালত আসামিকে অব্যাহতি দিতে পারে। রুবেল ডে এসেই জিজ্ঞাসা করছিলাম অব্যাহতিটা, এই যে দেখেন 202 খ, 241 ক, 265 গ, আর কত 494। আর নিম্নলিখিত কোন ধারায় খালাস দিতে পারে, এটা যদি দেখেন আমরা কিছু কিছু খালাস এখানে পাইছি, কিছু কিছু এখনো পাই নাই। 245-এ খালাস দেয় জানি, 47-এ দেয় জানি, 94-তে দেয় জানি। আচ্ছা এখানে উত্তর ক ও খ। 345-এ খালাস সামনে করবো আপোষ মীমাংসা করলে, 376 ক হাইকোর্ট বিভাগ ডেথ রেফারেন্স শুনানি করে খালাস দেয়, 373 গ। আর 248 তো আমরা পড়ছি, 248 কখন, যদি মামলা প্রত্যাহার করে, মামলা প্রত্যাহার করে। এজন্য উত্তর ক এবং খ উভয়। এখন আমরা যা পড়ছি এটা একটু বিস্তারিত দেখবো। দেখেন ম্যাজিস্ট্রেট আদালতে বিচার সংক্রান্ত ধারা সমূহ, আমরা সরাসরি এই ফরিয়াদির অনুপস্থিতি, এটা দেখেন নন অ্যাপিয়ারেন্স অফ কমপ্লেইনেন্ট ধারা কত 247। এখন এটা যা যা বলা আছে মোটামুটি পড়া শেষ, তারপরে একটু দেখি। শুনানির জন্য নির্ধারিত দিনে নালিশকারী বা ফরিয়াদি হাজির না হলে আদালত কি করবে তা 247 ধারায় বলা হয়েছে। 247 ধারায় বিধান করা হয়েছে যদি নালিশকারী বরাবর সমন ইস্যু করা, এটা হবে না, হবে কি, যদি নালিশি মামলায় সমন ইস্যু করায়। তো একটু কেটে সেটা ঠিক করে নেন, কি হবে, যদি নালিশি মামলায় সমন ইস্যু করা হয় এবং অভিযুক্ত ব্যক্তির হাজিরার জন্য নির্ধারিত দিনে অভিযুক্ত হাজির হয় কিন্তু নালিশকারী হাজির হয় না, সেই ক্ষেত্রে আদালত অভিযুক্তকে, অভিযুক্তকে মানে হচ্ছে অ্যাকিউজড কে
আন্ডারলাইন করবেন, খালাস দিতে পারে। এই খালাস দিতে কি সে বাধ্য? না, খালাস ইচ্ছা করলে দিতে পারে। তারপরটা দেখেন, পরবর্তী কোনো পরবর্তী কোনো তারিখ পর্যন্ত মামলার শুনানি মুলতবি রাখতে পারে। তাহলে খালাস দিতে পারে অথবা পরবর্তী কোনো তারিখ পর্যন্ত কি রাখতে পারে? শুনানি মুলতবি রাখতে পারে। কিন্তু অভিযোগকারী যদি গোল্ডেন সরকারি কর্মচারী হয়, গোল্ডেন কি হয়? সরকারি কর্মচারী হয়, এবং তার ব্যক্তিগত হাজিরা প্রয়োজন না হলে ম্যাজিস্ট্রেট তাকে ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি দিতে পারে এবং ম্যাজিস্ট্রেট মামলায় অগ্রসর হতে পারে। তাহলে এখানে 247 থেকে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, যে 247 ধারায় আসামিরে খালাস দিতে পারে যদি নালিশকারী হাজির না হয় সমন অনুযায়ী, মানে সমন মামলায় নাকি ওয়ারেন্ট মামলায়? কোন মামলায় বলেন? সমন মামলা, অর্থাৎ যে সিআর মামলা শুরু হয়েছে সমনের মাধ্যমে। আচ্ছা, নালিশকারীরে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয় যদি নালিশকারী কি হয়? কত দাঁড়ায়? ধন্যবাদ। আচ্ছা, দেখেন মুলতবি আবেদন 247 ধারায় নালিশকারী শুনানি মুলতবির জন্য আবেদন করতে পারে এবং ম্যাজিস্ট্রেট যথেষ্ট কারণে শুনানি মুলতবি করতে পারে। প্রতিকার দেখেন, 247 ধারায় ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে খালাস প্রদান করে, তাহলে নালিশকারী দায়রা জজের নিকট আপিল দায়ের করতে পারে। কি করবে? আপিল। জেনে রাখা ভালো, আন্ডারলাইন করে 3টে স্টার দেন, যে 247 ধারা শুধুমাত্র নালিশি মামলার ক্ষেত্রে প্রযোজ্য। নালিশি মামলা মানে কি মামলা? সিআর মামলা। সিআর মামলা বুঝেন না কেউ আছেন? সিআর মামলা বোঝেন আশা করি সবাই। আচ্ছা, বিগত বছরের প্রশ্ন 2022 সালে একটা প্রশ্ন আসছে, দেখেন, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর 247 ধারা মোতাবেক নালিশকারী অনুপস্থিতির কারণে আসামি খালাস পাবে যদি গ্রেফতারি পরোয়ানা ইস্যু হয়, সমন ইস্যু হয়, রায়ের জন্য দিন থাকে, কয়েকজন সাক্ষীর সাক্ষ্য গৃহীত হয়। কি ইস্যু হয় বলেন? সমন ইস্যু হয়। 22 নম্বর প্রশ্নটা দেখেন, নালিশি মামলায় সমন ইস্যুর পর অভিযোগকারী নির্ধারিত তারিখে আদালতে হাজির না হলে আদালত কি আদেশ দিবে? আসামিরে কি খালাস? বাট এই জায়গায় খালাস দিতে কি সে বাধ্য? বাধ্য না। ঠিক আছে। 5 নম্বর প্রশ্নটা দেখেন, একটু ভুল আছে, ঠিক করে নেন। 5 নম্বরে বলা আছে নালিশকারী বরাবর সমন ইস্যুর পর কি হবে? নালিশি মামলায় সমন ইস্যুর পর কি হবে বলেন? নালিশি মামলায় সমন ইস্যুর পর নির্ধারিত দিনে অভিযোগকারী হাজির না হয় তাহলে আদালত আসামিকে খালাস দিতে পারে বা পরবর্তী কোনো তারিখ পর্যন্ত মামলার শুনানি কি করতে পারে? মুলতবি রাখতে পারে। 9 নম্বর প্রশ্নটা দেখেন, 14/2/2020 তারিখে অভিযুক্ত ব্যক্তির হাজিরার দিন মামলায় নালিশকারীকে সমন ইস্যু করা হয়েছে হাজিরার জন্য, এটা হবে না। মামলায় কি বলেন? নালিশি মামলায় সমন ইস্যু করা হয়েছে, এটা হবে। নালিশকারীকে কখনো সমন ইস্যু করে না। শারীরিক অসুস্থতার জন্য নালিশকারী উক্ত দিনে হাজির হতে পারেন নাই। বলেন তো এটা সত্য কিনা? শারীরিক অসুস্থ ছিল সে, 14ই ফেব্রুয়ারি সে ঘুরতে গেছিল, বলছে শারীরিক অসুস্থতা, ওই যে 14/2/2020। দেখেন, শারীরিক অসুস্থতার জন্য নালিশকারী উক্ত দিন হাজির হতে পারেননি। এই ক্ষেত্রে আপনি নালিশকারী পক্ষের আইনজীবী হিসেবে কি ব্যবস্থা গ্রহণ করবেন? শুনানি কিসে আবেদন করব? যেহেতু আমার বাদী হাজির হয় নাই, আমি আবেদন করব যে সে অসুস্থ ছিল, যাতে মামলার কার্যক্রম কি রাখা হয়? মুলতবি রাখা হয়। মামলার কার্যক্রম মুলতবি মানে নতুন কোনো জিনিস না। মামলার কার্যক্রম মুলতবি মানে হলো সময়ের আবেদন, যে আমার বাদী আসে নাই, সময় তার, মানে তার অনুপস্থিতিতে হাজিরা মঞ্জুর করে হাজিরা তার সময় দিতে মঞ্জুর হয় আর কি, এই আর কি। 10 নম্বর প্রশ্নটা কেটে দেন, এটা আমাদের পড়ারও দরকার নাই। আমরা চলে আসি, দেখেন, অভিযোগকারী কর্তৃক নালিশ প্রত্যাহার এবং প্রসিকিউটর কর্তৃক মামলা প্রত্যাহার। ধারা কত? 248 এবং 494। দেখেন, ফৌজদারি কার্যবিধি 248 ধারায় অভিযোগকারী কর্তৃক নালিশ প্রত্যাহার এবং ও তার ফলাফল, 494 ধারায় পাবলিক প্রসিকিউটর কর্তৃক মামলা প্রত্যাহার ও তার ফলাফল সম্পর্কে বিধান করা হয়েছে। তাহলে অভিযোগকারী কর্তৃক নালিশ বা অভিযোগ প্রত্যাহার 248,
আর পাবলিক প্রসিকিউটর কর্তৃক অভিযোগ বা মামলা প্রত্যাহার কত? 494। আমরা 248 আগেই পড়ছি, বাট তারপরেও একটু বলে নিই যে 248 ধারায় সিআর মামলা প্রত্যাহার করলে, রায়ের আগে প্রত্যাহার করলে, সেটা চার্জ গঠনের আগে হোক বা পরে হোক, প্রত্যাহার করলেই আসামি পাবে কি? খালাস। এই যে দেখেন 248 ধারায় অভিযোগকারী কর্তৃক নালিশ প্রত্যাহার বা উইথড্রয়াল অফ কমপ্লেইন। 248 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে মামলার আন্ডারলাইন করেন চূড়ান্ত আদেশ হওয়ার পূর্বে। কখন বলেন? চূড়ান্ত আদেশ হওয়ার পূর্বে যে কোনো সময় অভিযোগকারী নালিশ প্রত্যাহার করতে পারে। অবশ্যই অভিযোগকারী অনুমতি নেবে কার বলেন ভাই? আদালতের। অভিযোগকারী নালিশ প্রত্যাহার করলে ম্যাজিস্ট্রেট আসামিকে খালাস বা অ্যাকুইটাল দিবে। খালাসের ইংরেজি কি? অ্যাকুইটাল। আচ্ছা, এখন দেখেন 494 ধারায়, এই দেখেন 494 ধারায় পাবলিক প্রসিকিউটর মামলা প্রত্যাহার করলে, এখন একটা মজার জিনিস আমরা এটা আগে থেকে জানি যে পাবলিক প্রসিকিউটর চার্জ গঠনের আগে প্রত্যাহার করলে অব্যাহতি আর পাবে আসামি, আর চার্জ গঠনের পরে প্রত্যাহার করলে আসামি পাবে কি? খালাস। এখন পাবলিক প্রসিকিউটর অ্যাকচুয়ালি এদিকে জিআর মামলার কথা বোঝানো হয়েছে, আর এটা কিন্তু শুধু দায়রা আদালত না। ধরেন পাবলিক প্রসিকিউটর ম্যাজিস্ট্রেট আদালত বা যে কোনো আদালতে উনি যদি জিআর মামলা চার্জ গঠনের আগে প্রত্যাহার করে তাহলে কি হবে? অব্যাহতি, আসামি পাবে অব্যাহতি। আর পিপি যদি চার্জ গঠনের পরে প্রত্যাহার করে তাহলে কি হবে? খালাস। দেখেন 494 ধারা অনুযায়ী পাবলিক প্রসিকিউটর আদালতের সম্মতিতে কোনো ব্যক্তির বিরুদ্ধে আনিত অভিযোগ রায় ঘোষণার পূর্বে, বিফোর দ্য জাজমেন্ট ইজ প্রোনাউন্সড, প্রত্যাহার করতে পারে। পাবলিক প্রসিকিউটর অভিযোগ গঠনের গোল দেবেন অভিযোগ গঠনের আগে, বিফোর এ চার্জ ইজ ফ্রেমড। মামলা প্রত্যাহার করলে আদালত আসামিকে ডিসচার্জ দিতে পারে। 494 কত? ক। আর পাবলিক প্রসিকিউটর গোল দিবেন অভিযোগ গঠনের পরে, মানে চার্জ গঠনের পরে। মামলা প্রত্যাহার করলে আদালত আসামিকে খালাস দিতে পারে। এটা কত? আচ্ছা, এই কটা বা এই খটা এটা কিন্তু ব্র্যাকেটে, খেয়াল রাখেন। এটা কিন্তু যদি ব্র্যাকেট না থাকতো তাহলে একটা স্বতন্ত্র সেকশন হইতো, ধারা হইতো 494 ক একটা, 494 ক একটা। বাট এটা কিন্তু এই যেহেতু ক আর ক ব্র্যাকেটে আছে, তার মানে এই ক আর ক কিসের অংশ? 494 ধারার অংশ। তাহলে 248 ধারা প্রত্যাহার আর 494 ধারা প্রত্যাহারের পার্থক্য আর দেখলাম না, পার্থক্য আমরা পারবো ইনশাল্লাহ। আর এখানে বলে হ্যাঁ, জি, হ্যাঁ, মানে সুযোগ ওনরা দিচ্ছে না, বাট প্রত্যাহারের বিধান তো এই জায়গা আছে। এখন ওনরা ধরেন অনেক কিছু আইনে আছে, বাস্তবে প্রয়োগ নাই। আপনি যদি আমাদের দায়রা জজ বাহাদুরের কাছে গিয়ে এন্টিসিপেটরি বেল চান, উনি তো এমনি বেলই দেয় না, আবার দেবেন এন্টিসিপেটরি বেল, বাট ওনার তো দেওয়ার এখতিয়ার আছে। এই আর কি, মানে কোন জায়গা প্র্যাকটিস এক এক আদালতের এক এক রকম, বাট আইনে তো বিধান আছে যে 1000 পিসি আবাও যদি হয় পরের দিন জামিন দেওয়ার বিধান আছে। কিন্তু এক এক আদালতের প্র্যাকটিস তো এক এক রকম, যে এতদিন না হইলে দেবে না। কিন্তু তার দেওয়ার কিন্তু এখতিয়ার আছে, সে যদি দেয় এটা কিন্তু কি হবে না, মানে বেআইনি হবে না। জি। তো দেখেন অব্যাহতি বা খালাস, 403 ধারার প্রয়োগ। 403 ধারা হচ্ছে ডাবল জিও পার্টি, এটা আমরা সামনে বিস্তারিত পড়বো। যে একবার যদি কোনো মামলা খালাস অথবা দণ্ড হয়, সেম বিষয় নিয়ে তার বিরুদ্ধে দ্বিতীয়বার মামলা হলে দ্বিতীয় মামলা খারিজ হয়ে যাবে। কিন্তু যদি অব্যাহতির ক্ষেত্রে এটা প্রযোজ্য না। অব্যাহতির ক্ষেত্রে কি প্রযোজ্য না? তো এটা আর দেখলাম না, আমরা জেনে রাখা ভালো। তো চলে আসি, দেখেন 248 ধারায় নালিশ প্রত্যাহারের অনুমতি দেওয়া এবং অভিযুক্তকে খালাস দেওয়া ম্যাজিস্ট্রেটের জন্য কি ক্ষমতা? 248 ধারা শুধুমাত্র নালিশি মামলার বা সিআর মামলার ক্ষেত্রে প্রযোজ্য। অপরদিকে 494 ধারা আন্ডারলাইন করেন শুধুমাত্র জিআর মামলার ক্ষেত্রে প্রযোজ্য। বিগত বছরের প্রশ্ন দেখেন, অভিযোগ গঠনের পর পাবলিক প্রসিকিউটর আদালতের অনুমতিতে কোনো মামলা প্রত্যাহার করলে, অভিযোগ গঠনের পরে বলছে, কে প্রত্যাহার করতেছে? পিপি। আদালত আসামির কি দিবে? খালাস দিবে। পরেরটা দেখেন, কমপ্লেইনেন্ট তার কমপ্লেইন প্রত্যাহার করলে, কমপ্লেইনেন্ট মানে কি মামলা? জিআর মামলা। কমপ্লেইনেন্ট তার কমপ্লেইন প্রত্যাহার করলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ব্যক্তিকে কি দিবেন? খালাস দিবেন। আচ্ছা, 3 নম্বরটা দেখেন,
কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 248 ধারা অনুসারে কমপ্লেইন্ট প্রত্যাহারিত হলে অভিযুক্ত 248-এ প্রত্যাহার হলেই খালাস, তাতে চার্জ গঠনের আগে হোক বা পরে হোক। 4 নাম্বার দেখেন, কমপ্লেইন্ট প্রত্যাহার করা হলে আসামি কি পাবে? খালাস পাবে। একই ধরনের প্রশ্ন সব। তো আমরা 6 নাম্বার প্রশ্নটা দেখি, এটা বেশ আহ এটা যদি দেখি যে আসামির বিরুদ্ধে চার্জ গঠনের পূর্বে প্রসিকিউশন শব্দটা বলতেন, প্রসিকিউশন কোন মামলা প্রত্যাহার করলে, এই জায়গায় প্রসিকিউশন মানে হচ্ছে পিপি, বুঝতে পারছেন, মানে রাষ্ট্রপক্ষ। তা চার্জ গঠনের পূর্বে যদি প্রসিকিউশন প্রত্যাহার করে তাহলে কি হবে? আসামির অব্যাহতি। আর যদি চার্জ গঠনের পরে করতো, খালাস। আমরা সেলফ প্র্যাকটিসে প্রশ্ন 6 নাম্বারটা দেখেন, অভিযোগকারী নালিশ প্রত্যাহার করতে পারে কখন? মামলার চূড়ান্ত আদেশের পূর্বে, যে কোনো সময়। আর যে প্রশ্ন আছে এগুলা পারবেন ইনশাল্লাহ। আমরা সরাসরি 249-এ চলে আসি। 249, মামলার কার্যক্রম গোল দিবেন বন্ধ করা বা আসামিকে মুক্তি দেওয়ার ক্ষমতা। মুক্তির একটা গোল দেন, বন্ধের একটা গোল দেন। পাওয়ার টু স্টপ প্রসিডিংস এন্ড রিলিজ দ্য অ্যাকিউজড। নালিশ ব্যতীত অন্য কোনোভাবে রুজুকৃত বা দায়েরকৃত মামলায় যে কোনো পর্যায়ে দণ্ড বা খালাসের রায় ঘোষণা না করে মামলার কার্যক্রম গোল দিবেন বন্ধ। বন্ধর ইংরেজি শব্দ কি? স্টপ দা প্রসিডিং করে আসামিকে গোল দিবেন। মুক্তি বা রিলিজ দিতে ফৌজদারি কার্যবিধি 249 ধারায় ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা দেওয়া হয়েছে। 2022 সালের পরীক্ষায় এসেছিল যে 249 ধারায় মামলা কার্যক্রম কি করে? বন্ধ করে না স্টপ করে? বন্ধ স্টপ একই, মানে যদি আছে বন্ধ স্থগিত, কোনটা লিখবেন? বন্ধ করে। যেটা আপনাদের ওই একটা পেজে লেখা হয় নাই সেটা এখানে একটু গুরুত্বপূর্ণ দেখেন, যে যে সকল ম্যাজিস্ট্রেটগণ 249 ধারা মামলা কার্যক্রম বন্ধ করতে পারে। কে কে পারে আমরা এটা একটু দেখি, এটা এটা গুরুত্বপূর্ণ। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পূর্ব অনুমতি নিয়ে অন্য যে কোনো ম্যাজিস্ট্রেট। তাহলে যদি আপনাকে বলে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তাদের সাধারণ ক্ষমতা বলে পারে না, যদি তাদের কি দেওয়া হয়, বিশেষ ক্ষমতা দেওয়া হয়, সেই ক্ষেত্রে পারে। আচ্ছা, প্রযোজ্যতা অপ্রযোজ্যতা একটু দেখি। দেখেন যে নালিশের উপর ভিত্তি করে দায়েরকৃত মকদ্দমার ক্ষেত্রে 249 ধারা প্রযোজ্য না। 249 ধারা নালিশি মামলা, আন্ডারলাইন করবেন, বা সিআর মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। 249 ধারা জিআর বা এফআইআর মামলার ক্ষেত্রে প্রযোজ্য। কারণ 249 ধারা শুরুতে বিধান করা হয়েছে নালিশ ব্যতীত অন্য কোনো উপায় দায়েরকৃত মামলা ইন এনি কেস ইনস্টিটিউটেড ইনস্টিটিউটেড আদারওয়াইজ দেন আপন কমপ্লেইন। তো আমরা একটু ডান সাইডে দেখি মুক্তি অর্থ কি। মুক্তি ফৌজদারি কার্যবিধি 249 ধারায় মুক্তি বলতে আন্ডারলাইন করবেন খালাস বা অব্যাহতি বোঝায় না। এই ধারায় মুক্তি বলতে আদালতে হাজিরার দায় হতে অব্যাহতি বোঝায়, মানে প্রতি তারিখে তারিখে হাজিরা দিয়ে যাচ্ছে, বাট রাষ্ট্রপক্ষ কোনো সাক্ষী হাজির করতে পারতেছে না, তারা খালি সময়ের আবেদন করে 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 আর আসামি বারবার হাজিরা দিয়ে যায়। আবার আসামির বাড়ি ধরেন কক্সেস বাজার, সে আসে গোপালগঞ্জ। আচ্ছা, মামলা চালু করার জন্য যতক্ষণ পর্যন্ত না পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত মামলার কার্যক্রম বন্ধ থাকবে এবং উক্ত সময়ের জন্য আসামিকে আদালতে হাজির হওয়ার কি নেই, প্রয়োজন নাই। এবার বন্ধ অর্থ কি দেখেন, 249 ধারায় ম্যাজিস্ট্রেট মামলা কার্যক্রম বন্ধের আদেশ প্রদান করে, কিন্তু এই বন্ধের আদেশ মামলার কার্যক্রম চূড়ান্তভাবে বাতিল করে না, বরং কার্যক্রমটি বিচারাধীন আছে বলে কি হবে, গণ্য হবে। যখন সাক্ষ্য বা সাক্ষী পাওয়া যাবে, আন্ডারলাইন করেন এই লাইনটা, যখন সাক্ষ্য বা সাক্ষী পাওয়া যাবে তখন থেকে মামলার কার্যক্রম আবার শুরু হবে এবং অভিযুক্তকে হাজির হওয়ার কি দিবে, আদেশ দিবে। আচ্ছা, এখন আমরা এখন একটা উদাহরণ পড়ি, দেখেন উদাহরণটা পড়লে আরো ক্লিয়ার হবে। ম্যাজিস্ট্রেট কোর্টে বিচারাধীন মামলায় পুলিশ প্রয়োজনীয় সাক্ষী হাজির করতে ব্যর্থ হয়। শুনানি মুলতবি করে পুলিশকে সাক্ষী হাজির করার জন্য ম্যাজিস্ট্রেট কতিপয় সময়ও দিয়েছে, তারপরও পুলিশ সাক্ষী হাজির করতে ব্যর্থ হয়। যেহেতু পুলিশ সাক্ষী হাজির করতে ব্যর্থ হচ্ছে, সেহেতু 249 ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট মামলার কার্যক্রম বন্ধ করে অভিযুক্তকে মুক্তি দিতে পারে। পরবর্তীতে যদি পুলিশ সাক্ষী হাজির করতে পারে তাহলে ম্যাজিস্ট্রেট পুনরায় মামলার কার্যক্রম শুরু করবে এবং অভিযুক্তকে হাজির হওয়ার নির্দেশ দিবে। কিন্তু পুলিশ যদি সাক্ষী হাজির করতে ব্যর্থ হয় তাহলে ম্যাজিস্ট্রেট খালাসও দিতে
পারে। ধরেন দীর্ঘদিন যাবৎ মামলার কার্যক্রম বন্ধ রাখছে, কিন্তু আর কোনোদিন পুলিশ সাক্ষীদের কি হাজির করে নাই, তাহলে ওই মামলা তো আর আজীবন ওইভাবে থাকবে না, তখন দিবে খালাস। ছোট্ট একটা 26 লেখা আছে পাশে, দেখছেন? না আপনাদের বইতে অন্য কিছু, একবার নিচে চলে আসেন, এটা বলছে এই যে 49 ডিএলআর 36 মামলায় বলছে যে যদি মামলার কার্যক্রম দীর্ঘদিন বন্ধ থাকে, তাহলে পরবর্তীতে ম্যাজিস্ট্রেট ওই মামলার কার্যক্রম, ওই যেটা বন্ধ ছিল, ওই আসামিদের কিও দিতে পারে, খালাসও দিতে পারে। 249 ধারায় শুধুমাত্র মামলার কার্যক্রম বন্ধের ক্ষমতায় দেওয়া হয়নি, বরং ম্যাজিস্ট্রেটকে মামলার কার্যক্রম পুনরায়, আন্ডারলাইন করে, এটা আন্ডারলাইন করে 3টে স্টার দেন। 249 ধারায় শুধুমাত্র মামলার কার্যক্রম বন্ধের ক্ষমতা দেওয়া হয়নি, বরং ম্যাজিস্ট্রেটকে মামলার কার্যক্রম পুনরায় শুরুর ক্ষমতাও দেওয়া হয়েছে। প্রতিকার দেখেন, এখন মামলার কার্যক্রম যদি বন্ধ করে দেয়, তাহলে এই জায়গার সংক্ষুব্ধ কে আরিফ সাহেব? 249 ধারায় মামলার কার্যক্রম যদি বন্ধ করে দেয়, তাহলে সংক্ষুব্ধ কে? কে সংক্ষুব্ধ বলেন? বাদী। নালিশকারী। হ্যাঁ বলেন, অনলাইনে বলেন। জি, নালিশকারী বা বাদী সংক্ষুব্ধ হবে। নালিশকারী হলে তো সিআর মামলা হয়ে যায়। এলাকা বলবেন রাষ্ট্রপক্ষ বা সংবাদদাতা। রাষ্ট্রপক্ষ জি বা জি, কি সংবাদদাতা। সংবাদদাতা। প্রতিকার দেখেন, 249 ধারায় মামলার কার্যক্রম বন্ধের ক্ষেত্রে রাষ্ট্রপক্ষ বা নালিশকারী বিচারিক আদালতে উক্ত মামলার বিচার পুনর্জীবিত, আন্ডারলাইন করবেন, পুনর্জীবিত বা পুনরায় চালুর জন্য আবেদন করতে পারে, এবং উক্ত ক্ষেত্রে মামলার কার্যক্রম যেখান থেকে বন্ধ হয়েছিল, আন্ডারলাইন করবেন, সেখান থেকে আবার শুরু হবে। যে জায়গা থেকে বন্ধ হয়েছিল সে জায়গা থেকে আবার শুরু হবে। যে ম্যাজিস্ট্রেট মামলার কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছিল, সে উক্ত বন্ধের আদেশ বাতিল করতে পারে এবং মামলার কার্যক্রম শুরু করতে পারে, যদি কি পাওয়া যায়, সাক্ষী পাওয়া যায়। এছাড়া দেখেন, 249 ধারায় মামলার কার্যক্রম বন্ধের আদেশের বিরুদ্ধে দায়রা আদালতে রিভিশন করা যায়। যদি বলে দায়রা আদালত রিভিশন না, দায়রা জজ আদালতে রিভিশন করতে হবে, বলেন কেন দায়রা জজ আদালত? কেন দায়রা জজ হলে সিভিল হবে কেন? দায়রা আদালতে কয় শ্রেণীর বিচারক থাকে? দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ আর যুগ্ম দায়রা জজ। তাহলে উনার, আপনি যদি দায়রা আদালত বুঝাই, তাহলে বোঝা যায় রিভিশন করা যায়, দায়রা জজের কাছেও যায়, অতিরিক্ত দায়রা জজের কাছেও যায়, যুগ্ম দায়রা জজের কাছেও যায়। বাট অ্যাকচুয়ালি রিভিশন আছে কার? দায়রা জজের। তাহলে দায়রা জজ আদালত। দেখেন, 249 ধারায় মামলার কার্যক্রম বন্ধের আদেশ যেহেতু অব্যাহতি বলে গণ্য হয় না, সেহেতু 436 ধারায় আদালত অধিকতর অনুসন্ধানের আদেশ দিতে পারে না। এটা অধিকতর অনুসন্ধানের আদেশ দিতে পারলো রিভিশন আদালত। রিভিশন অধিকতর অনুসন্ধানের আদেশ দিতে পারে, আগে একদিন বলছিলাম, শুধু ডিসচার্জের ক্ষেত্রে আর মামলা খারিজের ক্ষেত্রে। যদি কাউরে অব্যাহতি দেয়, ওই 4টা ধারায় অব্যাহতি দিলে যদি কেউ রিভিশন করে, তাহলে অধিকতর অনুসন্ধানের আদেশ দিতে পারে। অথবা যদি কোনো মামলা খারিজ করে বা নারাজি খারিজ করে, সংক্ষুব্ধ পক্ষ যে রিভিশন করছে, তখন রিভিশন আদালত 436 ধারায় অধিকতর অনুসন্ধানের আদেশ দিতে পারে। এই রিভিশন মানে অব্যাহতি বা খারিজ ছাড়া আর কোন ক্ষেত্রে রিভিশন আদালত আপনার অধিকতর অনুসন্ধানের আদেশ দিতে পারে না। আচ্ছা দেখেন, যেহেতু 249 ধারায় অভিযুক্ত ব্যক্তির মুক্তি খালাস বা দণ্ড হিসেবে গণ্য হয় না, সেহেতু 403 ধারায় দোবারা সাজার নীতি, আন্ডারলাইন করবেন, 249 ক্ষেত্রে প্রযোজ্য না। দোবারা সাজার নীতি 249 ধারার ক্ষেত্রে প্রযোজ্য না। সুতরাং আন্ডারলাইন করবেন, একই অভিযোগের জন্য একই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পুনরায় মামলা দায়ের করা যাবে। তাহলে যে যদি আমি এই কথা বলি যে 249 ধারায় মামলা বন্ধ করলে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার 3টা: পুনরুজ্জীবিত করার আবেদন করবে, বা রিভিশন করবে, বা নতুন মামলা করবে, কথা শেষ। জেনে রাখা ভালো, দেখেন 249 ধারা শুধুমাত্র জিআর বা এফআইআর মামলার ক্ষেত্রে প্রযোজ্য, সিআর মামলার ক্ষেত্রে 249 ধারা প্রযোজ্য না। 3টে স্টার দেন। কি মামলার ক্ষেত্রে প্রযোজ্য? জিআর বা এফআইআর। তারপরে দেখেন, 249 ধারা খালাস বা দণ্ডের রায় ঘোষণা না করে মামলা কার্যক্রম বন্ধ ঘোষণা করতে পারে এবং অভিযুক্তকে মুক্তি দিতে পারে। 249 ধারায় কার্যক্রম বন্ধ করতে এবং অভিযুক্তকে মুক্তি দিতে ম্যাজিস্ট্রেট বাধ্য নয়, বরং এটা
বিবেচনামূলক, মানে উনি কোনোটা বন্ধ করতেও বাধ্য না, আবার পুনরুজ্জীবিত করতেও বাধ্য না। তাহলে সংক্ষেপে মনে রাখা যদি আমরা দেখি, নালিশকারীর অনুপস্থিতিতে খালাস, প্রতিকার, আপিল। অভিযোগ প্রত্যাহার করলে খালাস, প্রতিকার, আপিল। মামলা কার্যক্রম বন্ধ করলে মুক্তি, প্রতিকার কি? রিভিশন। আর 494 ধারায় যদি অব্যাহতি দেয় তাহলে প্রতিকার রিভিশন, খালাস দিলে প্রতিকার হচ্ছে কি? আপিল। 2022 সালের একটা প্রশ্ন আসছে, 1 নম্বর দেখেন, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর 249 ধারার বিধান মতে ম্যাজিস্ট্রেট আসামিকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে মামলাটি ড্যাশ করবেন, মুলতবি, স্থগিত, বন্ধ, খারিজ। কি করবে? বন্ধ করবে। 2 নম্বরটা দেখেন, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর 249 এর অধীনে বিচার বন্ধ হলে অভিযুক্ত ব্যক্তি কি পাবে? মুক্তি পাবে। 3 নম্বর দেখেন, কমপ্লেইন ব্যতীত অন্য কোনো ভাবে রুজুকৃত একটি ফৌজদারি মামলার কার্যক্রম বন্ধ করা হলে ম্যাজিস্ট্রেট আসামিকে কি দিবে? মুক্তি দিতে পারেন, মুক্তি দিতে পারেন। সেলফ প্র্যাকটিসে 2 নম্বর প্রশ্নটা দেখেন, যে 249 ধারা অনুযায়ী অভিযোগ ব্যতীত অন্য কোনো ভাবে রুজুকৃত মামলার কার্যক্রম বন্ধ করে আসামিকে মুক্তি দিতে পারে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পারে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অনুমোদনে অন্য কোনো ম্যাজিস্ট্রেট পারে, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট পারে, উপরের কি? সবাই পারে। ধন্যবাদ। নামাজের বিরতি, নামাজ শেষে আমরা 250 ধারা পড়ে তারপর পরীক্ষা হবে ইনশাল্লাহ। তো নামাজ বিরতি, 10 মিনিট পর আবার ক্লাস শুরু হবে। আচ্ছা দেখেন, আমাদের এখানে একটা নতুন বইতে একটা প্রশ্ন আছে, আপনাদের পুরাতন বইতে নাই, একটু শুনেন। যে কোনো ফৌজদারি মামলার 2 জন গুরুত্বপূর্ণ সাক্ষী বিদেশে গমন করেছে এবং রাষ্ট্রপক্ষ শুনানির জন্য নির্ধারিত দিনে তাদের হাজির করতে ব্যর্থ হয়েছে। কতিপয় সময় দেওয়ার পরেও রাষ্ট্রপক্ষ সাক্ষী হাজির করতে ব্যর্থ হয়েছে। এই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট খালাস অথবা দণ্ডের রায় ঘোষণা না করে মামলার কার্যক্রম বন্ধ করতে পারে এবং অভিযুক্তরে কি দিতে পারে? কারণ তারে সময় দেওয়ার পরেও সাক্ষী কি করতে পারে নাই? হাজির করতে পারে নাই, এই আর কি। তো আমরা 250 ধারাটা একটু দেখবো। 250 ধারা সম্পর্কে যদিও আমরা গতদিন আলোচনা করেছি, তারপরেও একটু এখানে দেখেন যে মিথ্যা, তুচ্ছ বা বিরক্তিকর অভিযোগ, ধারা 250। 250 ধারায় ম্যাজিস্ট্রেট অভিযোগকারী বা প্রাথমিক তথ্যদাতাকে মিথ্যা, তুচ্ছ বা বিরক্তিকর অভিযোগ দায়েরের জন্য ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিতে পারে। ম্যাজিস্ট্রেট যদি মনে করে তার নিকট দায়েরকৃত অভিযোগ মিথ্যা, তুচ্ছ বা বিরক্তিকর, তাহলে ম্যাজিস্ট্রেট, আন্ডারলাইন করবেন, আসামিদের অব্যাহতি এবং খালাস দানের পাশাপাশি, মানে তিনি আসামির অব্যাহতিও দিতে পারে অথবা খালাসও দিতে পারে। অভিযোগকারী কারণ দর্শাতে বলবে যে কেন আসামিকে বা আসামিদের ক্ষতিপূরণ দিবে না। আগে তারে বলবে যে তুমি কারণ দর্শাও। তাকে কারণ দর্শানোর সুযোগ ছাড়া প্রথমেই কিন্তু বলবে না যে তুমি ক্ষতিপূরণ দাও। তো দেখেন, ক্ষতিপূরণ বা কম্পেনসেশনের প্রদানের আদেশ, ফরিয়াদি বা সংবাদদাতা যে কারণ দর্শাবেন, ম্যাজিস্ট্রেট তা বিবেচনা করে যদি সন্তুষ্ট হন যে আসামির বিরুদ্ধে, আন্ডারলাইন করবেন, আনীত অভিযোগ মিথ্যা, তাহলে তিনি অভিযুক্ত পক্ষকে বল দিবেন অনধিক 1000 টাকা ক্ষতিপূরণ বাবদ প্রদানের জন্য ফরিয়াদি বা সংবাদদাতাকে নির্দেশ দিতে পারে। যেহেতু এখানে ফরিয়াদি, সংবাদদাতা দুইটাই বলছে, 250 ধারা সকল ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য। একটা জিনিস যদি এভাবে চিন্তা করেন, 247 ধারা সিয়ার মামলা, 48 ধারা সিয়ার মামলা, 49 ধারা সিয়ার মামলা, 50 যে আর সিয়ার সব। এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হলে অনধিক গোল দিবেন 500 টাকা ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিতে পারে। তাহলে প্রথম, তার মানে এটা বোঝা যাচ্ছে প্রথম দ্বিতীয় শ্রেণী হলে ক্ষতিপূরণের আদেশ দিবে 1000, আর তৃতীয় শ্রেণী হলে কত? 500। সলিমুল্লাহ চলে গেছে? আচ্ছা। যে ব্যক্তির বিরুদ্ধে ক্ষতিপূরণের আদেশ দেওয়া হয়েছে সে উক্ত ক্ষতিপূরণ না দিতে পারলে সে অনধিক গোল দিবেন 30 দিনের বিনা আশ্রম কারাদণ্ড ভোগ করবে। যদি সে এই টাকাটা না দেয়, ক্ষতিপূরণের টাকাটা কি না দেয়, তাহলে সে কারাদণ্ড ভোগ করবে 30 দিন, অবশ্যই কি বিনা আশ্রম। এখন আপিল, এই ক্ষতিপূরণের আদেশের বিরুদ্ধে আপিল দেখেন, 250 ধারায় গোল দিবেন দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ক্ষতিপূরণের আদেশ দিলে বা অন্য কোনো ম্যাজিস্ট্রেট 100 টাকার বেশি ক্ষতিপূরণের আদেশ দিলে যে ব্যক্তির বিরুদ্ধে উক্ত আদেশ দেওয়া হয়েছে
সে উক্ত আদেশের বিরুদ্ধে ক্ষতিপূরণ সম্পর্কিত বিষয়ে আপিল দায়ের করতে পারে। গতদিন লিখে দিয়েছিলাম, দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট যে ক্ষতিপূরণই দেখ না কেন এটার বিরুদ্ধে আপিল করা যায়, কিন্তু অন্য কোনো ম্যাজিস্ট্রেট, ধরেন প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট কয় টাকার বেশি না দিলে আপিল করা যাবে না। প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট যদি 100 টাকা পর্যন্ত দেয় আপিল করা যাবে না, যদি 101 টাকা দেয় আপিল করা যাবে, এটা হলো কথা। কিন্তু দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট যদি 50 টাকাও দেয় তাও কি করা যাবে, আপিল করা যাবে। 50 টাকা জরিমানা না ক্ষতিপূরণ? ক্ষতিপূরণ, জি। তাহলে কারাবাস এবং জরিমানা, আর একটা জিনিস, কারাবাস এবং জরিমানা প্রদানের আদেশ দেখেন 250-এর 2 ধারায় অভিযোগকারী বা সংবাদদাতার বিরুদ্ধে ক্ষতিপূরণ প্রদানের আদেশ দেওয়া হয়েছে। ক্ষতিপূরণের বল দেবেন অতিরিক্ত হিসেবে, অতিরিক্ত হিসেবে মানে ইন এডিশন টু, ক্ষতিপূরণ তো আছেই, তার সাথে আরো ওই ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট 6 মাসের কারাবাস এবং আছে না এই জায়গা, এবং কেটে বা লেখেন বা, 6 মাসের কারাবাস বা অনধিক 3,000 টাকা জরিমানা করতে পারে। মানে ওই 1,000 টাকা ক্ষতিপূরণের সাথে সাথে বলতে পারে যে তুমি আরো 6 মাস কারাদণ্ড ভোগ করবা, অথবা কয় টাকা দিবা, 3,000 টাকা কি দিবা, জরিমানা। তাহলে এখানে একটা জিনিস দেখেন, এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় যে ম্যাজিস্ট্রেটই হোক না কেন জরিমানার ক্ষেত্রে তাদের কোনো লিমিটেশন নাই, সে 3,000 টাকা যে কোনো ম্যাজিস্ট্রেটই জরিমানা দিতে পারে। কিন্তু কম্পেনসেশনের ক্ষেত্রে তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দিতে পারে সর্বোচ্চ 500। বলেন না, জেনে রাখা ভালো। দেখেন 250 ধারার ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিতে পারে সর্বোচ্চ 1,000 টাকা, এবং সর্বোচ্চ জরিমানা বা অর্থদণ্ড প্রদানের আদেশ দিতে পারে কত, 3,000 টাকা। 250 ধারায় সর্বোচ্চ কারাবাস হতে পারে কত, 6 মাস। আর ক্ষতিপূরণ অনাদায়ে সর্বোচ্চ কারাবাস কত, 30 দিন, অবশ্যই কি বিনাশ। তো 1 নম্বর প্রশ্নটা দেখেন, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898-এর 250-2 ধারা অনুসারে ফরিয়াদি এ মিথ্যা অভিযোগ করার জন্য দোষী সাব্যস্ত হন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানে হলো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, আপনাদের বইতে নাই, পুরাতন বইতে। এ কে ক্ষতিপূরণ বাবদ অনধিক কত টাকা ক্ষতিপূরণ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কত টাকা দিতে পারে, 1,000 টাকা। 1,000। 2 নম্বরটা দেখেন, মিথ্যা অভিযোগের ক্ষেত্রে একজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খালাসের আদেশ প্রদানের সময় নালিশকারীর বিরুদ্ধে এরূপ ক্ষতিপূরণের আদেশ দিতে পারে যা অনধিক কত, 1,000 টাকা। তো এই জায়গায় মোটামুটি প্রশ্ন যা আছে সব পারবেন। আমাদের যে ম্যাজিস্ট্রেট এবং দায়রা আদালতের বিচার পদ্ধতি পড়লাম, এটা আপনারা ভালোভাবে পড়বেন। এখান থেকে ভালোভাবে পড়লে লিখিততে এখান থেকে বেশ কয়েকটা প্রশ্ন হয়। প্রথমত আসে যে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি কি, আলোচনা করুন। দায়রা আদালতের বিচার পদ্ধতি আলোচনা করুন। অব্যাহতি কি, ম্যাজিস্ট্রেট আদালত অব্যাহতি দেওয়ার সময় কোন কোন কাগজপত্র বিবেচনায় নেন বা কোন কোন কাগজপত্র বিবেচনায় নেন না। একজন আসামি 4 শুনানির সময় সে কি যদি সে যদি বলে যে আমি অন্যত্র ছিলাম, এই দাবি যদি সে 4 শুনানির সময় কাগজপত্র দাখিল করে, এটা কি আদালত বিবেচনায় নিবে কিনা। তারপরে এই 250 ধারা থেকে প্রশ্ন হয় যে মিথ্যা তুচ্ছ মামলা যদি কেউ করে সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কি পদ্ধতি অনুসরণ করে। প্রশ্ন হয় যে ফৌজদারি কার্যবিধি অনুসারে মামলা প্রত্যাহার সংক্রান্ত ধারা আলোচনা করুন। বুঝতে পারতেন? তো এই জায়গা থেকে বেশ আপনার প্রিলিমিনারি মিনিমাম 2 নাম্বার এখান থেকে পাওয়া যাবে ইনশাল্লাহ, আর লিখিতও পাওয়া যাবে। তো যদি আমাদের এই ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি এবং দায়রা আদালতের বিচার পদ্ধতি নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, অনলাইন অফলাইন উভয় জায়গায়। রুবেল সাহেব, কোনো প্রশ্ন আছে? এই অনলাইনে যারা আছেন, মিঠুন বিশ্বাস, আপনি পড়তে আসেন না কেন ভাই? স্যার একটু সমস্যার কারণে আসতে পারতেছি না, এজন্য স্যার অনলাইনে করতেছি। আসবেন কবে আর, নাকি অনলাইনেই? আহ, স্যার অনলাইনে করলে একটু সুবিধা হয় আমার স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বল, শিওর, বলেন কোনটা।
হুম। মানে ওই ওই বিষয়ে যদি কোনো আপিল করে, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ক্ষতিপূরণ চাওয়া যাবে না। আপিল মানে তো সংক্ষুব্ধ, ধরেন যারা খালাস দিছে খালাসের ভিত্তিতে আপিল করে নালিশকারী, তো যতদিন পর্যন্ত আপিল নিষ্পত্তি না হচ্ছে ততদিন পর্যন্ত 250 দ্বারা ক্ষতিপূরণ আদায় করা যাবে না। হ্যাঁ, ঠিক। কোনটা হ্যাঁ, কোনটা? তো দেখেন, আমরা এখন প্রশ্ন দিয়ে দিচ্ছি, আপনারা প্রশ্ন দিয়ে পরীক্ষা দেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।